Recording in progress. আশা করছি আশা সবাই করছি ভালো আছে। সবাই ভালো আছো। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি শুনতে জাকাত। পাচ্ছি ঢাকা। শুনতে পাচ্ছি। সাউন্ড জনিত কোনো ইন্টারাপশন নাই তো, তাই না? না না না, কোনো কিছু নেই। ফাইন। জাকার ভাই, একটু কথা বলবো। আচ্ছা, আমরা 15 মিনিটস আপনাদের একটু ডিটেরিয়েট হতে পারে। আমরা 6টা 15-তে ক্লাস শেষ করব এই ক্লাসটা। নর্মালি আমাদের রুটিন অনুযায়ী 10 মিনিট, হয়তো মাঝখানে আমরা আপনাদের যে দুইটা ক্লাসের মাঝখানে আসরের সময়, আসর নামাজের সময় থাকে, সেই হিসেবে আমাদের হয়তো 10 মিনিটসের একটা ব্রেক স্বাভাবিকভাবে চলে আসে। আর আপনারা জানেন যে ওই যে রেকর্ডিং এর জন্য আমার এমনি প্রসেসিং এর জন্য 10 মিনিট সময় লাগে, সুতরাং 10 মিনিটস রেকর্ডিং মিলিয়ে মাঝখানে 10 মিনিটসের একটা ব্রেক থাকবে। আমরা ব্রেক রাখবো। আর আগে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, পরে 1 ঘন্টা 15 মিনিট, মানে 2 ঘন্টা 40 মিনিটের মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনাদের সাথে আমাদের। আর পেইড গ্রুপের থেকে যখন নেক্সট 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 ওয়েতে আমরা যেহেতু পেইড গ্রুপে স্টার্ট করব মেসেজ দেওয়া, তখন আপনাদের এই যে এন্ট্রিতে অনেক সময় একটু ওয়েটিং এর একটা ইস্যু থাকে, যে এটা থাকবে না। হ্যাঁ, এটা আমি উইথড্র করে দিব। ওকে, আমরা এখন শুরু করব ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে একটু ভয় আছে আমার, মানে আমি নিজে পার্সোনালি একটু ভয় পাচ্ছি। আহ যারা ট্রেডে কাজ করেন তাদের জন্য যেমন অনেক বেশি অ্যাডভান্টেজ এই সাবজেক্টটা, যারা ট্রেডে কাজ করছেন না তাদের জন্য এই সাবজেক্টটা একটু ভয়ের কারণ আছে। কারণ ট্রেড ফাইন্যান্সের প্রথম কথা হচ্ছে, ট্রেড ফাইন্যান্স বা ফরেন ট্রেডে একটা ম্যাথ দিতে হয়, ম্যাথের একটা পার্ট আছে। সেকেন্ড হচ্ছে, এখানে ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন থাকে, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন থাকে। আর আপনারা জানেন ট্রেডের ব্যাকগ্রাউন্ড বা ট্রেডের টোটাল ভলিউমটা কিন্তু কোনো একটা অন্য যে কোনো ডিভিশনের তুলনায় ট্রেডের ভলিউম, অ্যাক্টিভিটিস, রুলস, রেগুলেশনস কিন্তু অনেক বেশি। এটার উপর বেস করে সিডিসিএস একটা সার্টিফিকেশন, আমরা যেটা অলরেডি করছি, এরকম একটা সার্টিফিকেশন হয়। সেখানে 6-7টা রুলস পড়তে হয়। তারপরে আমাদের কান্ট্রি রেগুলেশনস আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট আছে, তারপরে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের ভলিউম 1 ভলিউম 2 দুইটা বই আছে, ইম্পোর্ট পলিসি অর্ডার, এক্সপোর্ট পলিসি অর্ডার আছে, কাস্টমস অ্যাক্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাক্ট, রুলস, রেগুলেশন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, টাইম টু টাইম চেঞ্জ, সবকিছু মিলিয়ে ট্রেড ফাইন্যান্সে কিন্তু আপডেট থাকাটা খুব টাফ, ক্রুশিয়াল। যারা ট্রেডে কাজ করে তাদের জন্য হয়তো এটা ইউজ টু হয়ে গেছেন, বা আমি কথাগুলি বললে তাদের জন্য অ্যাজ ইউজুয়াল মনে হবে, বা পরিচিত টোন মনে হবে, ধরতে সুবিধার। কিন্তু যারা ট্রেডের না, তাদের কিন্তু এই টোনগুলি ধরতে একটু অসুবিধা হয়, বা অসুবিধা হওয়ার কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ট্রেড ফাইন্যান্সটা আমরা একদম শুরু থেকে আসব। যদি আমাদের ক্লাসের একটু এডিশনাল 1-2টা ক্লাস লাগে, আমি হয়তো শেষের দিকে, যদি অফিস ডেতে 1টা বা 2টা ক্লাস করতে হয় শেষের দিকে, একদম শেষে আমরা করব। বাট আমরা একটু বেসিকটা জেনে আসার চেষ্টা করব, যাতে করে আমি নিজে ট্রেডটা লিখতে পারি, এবং আমি মনে হয় আমাদের সাথে গত বছর ট্রেড এক্সাম দিয়েছেন এমন কেউ আছেন এখানে? একজন ম্যাডাম আছে। ম্যাডাম আজকে জয়েন করে নাই, ম্যাডাম তো লাস্ট ক্লাসে জয়েন করেছিলেন আমাদের সাথে। ট্রেডে গত বছর দিয়েছেন? নাই, মানে ট্রেডে আসলে একজন একজন ম্যাডাম আছেন, উনি আমার মানে হাতের কাছের ম্যাডাম। তো উনি পাশ করার কথা কিন্তু হয়নি, ওনার ম্যাথটা আমি ক্যালকুলেশন করে দেখেছি ঠিক ছিল, বাট ফরচুনেটলি ওনার হয়নি। আদারওয়াইজ গত বছর ট্রেডে যারা পরীক্ষা দিয়েছে সবাই পাশ করেছে, কারণ গত বছর ম্যাথটা আমাদের হুবহু কমন পড়েছে, বা ম্যাথটা নিয়ে আমরা যে ক্লাসটা করেছি ওই ম্যাথে সবাই স্পন্টেনিয়াস ছিল। দ্যাটস ওয়াই ম্যাথটা হওয়ার কারণে সবাই খুব ইজিলি ওভারকাম করতে পেরেছে। আপনাদের জন্য আমরা রেকমেন্ডেশন রেডি করব, স্পেশাল ইনিশিয়েটিভস নিব, টেকনিক্যাল জায়গাটাকে এক্সটেন্ডেড করব। যারা বিশেষ করে আমি আই এম অন ফোকাসিং দোজ হু আর নট পেইড গাইস, অ্যাকচুয়ালি যারা ট্রেডে আছে, আমাদের এখানে পরিচিত, আমারই পরিচিত কয়েকজন আছে যারা ট্রেডে কাজ করে। যারা ট্রেডে কাজ করে তাদের জন্য হয়তো সাবজেক্টটা সোজা মনে হবে, বাট যারা ট্রেডে কাজ করে না তাদের জন্য একটু কঠিন মনে হবে। তো আমরা ট্রেড ফাইন্যান্স সাবজেক্ট যখন পড়া শুরু করব,
আমরা এখন একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে পড়া শুরু করব, ঠিক আছে? আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, ট্রেড ফাইন্যান্সের আপনাদের যে বইটা আছে, আইবিবির বই, আইবিবির বই ছাড়া অন্য কোনো বই আপনাদের নেওয়ার দরকার নাই। আইবিবির বইটাও যেটা আছে, এটা জাস্ট আপনি সফট কপিটা রাখবেন, সেটা থেকেও আমরা খুব বেশি প্র্যাকটিস করব এমন কোনো কথা নাই। আমরা যে শিটটা দিব বা আমরা যে শিটের মধ্যে থাকবো সেইগুলি আমরা পড়ার চেষ্টা করবো, কারণ ট্রেডে আপনার বেসিকটা ক্লিয়ার হওয়াটা জরুরি। ইন্টেলেকচুয়াল প্রশ্ন আসলে সেটা আপনি ভালো করে লিখতে পারাটা বেশি জরুরি। প্রথম ক্লাসে আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার পরে আমরা আমাদের রেগুলার পড়ায় ঢুকবো। কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে, লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা আমরা যদি দেখি বা অন্যান্য কোয়েশ্চেনগুলি আমরা দেখছি, ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এটা আসলে 100, আমরা এখন 101 দিচ্ছি, তার মানে এটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। শর্ট নোটস ফর এনি ফাইভ, 5টা শর্ট নোট আসছে আমাদের। এন্ট্রি পোর্ট ট্রেডিং, হুম, এন্ট্রি পোর্ট ট্রেড, এক্সপোর্ট লিড গ্রোথ স্ট্র্যাটেজি, এইটা আমাদের কমন পড়েছে, এটা কমন পড়েছে, এটা কমন পড়েছে, এটা কমন পড়েছে, এটা কমন পড়েছে। 1 2 3 4 5টা, এই 5টা আমাদের সাজেশনের সলিউশনে ছিল, বা আমরা এটা 5টা নিয়ে আলোচনা করেছি। এই দুইটা জিনিস নিয়ে আমরা আসলে লাস্ট ক্লাসে মানে এটা নিয়ে তাও একটু আলোচনা করেছি, বাট এন্ট্রি পোর্ট ট্রেড নিয়ে আমরা আলোচনা করিনি, এটা আমাদের ট্র্যাকের বাইরে এসছে। ডিস্টিংগুইশ বিটুইন এনি ফোর, নমিনাল এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেট আলোচনা করেছি, বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট আলোচনা করেছি, ক্রাউলিং প্যাগ, ফ্লোটিং এক্সচেঞ্জ আলোচনা করেছি, আমাদের শিট থেকে এসছে। কারেন্সি অ্যাপ্রিসিয়েশন, কারেন্সি ডিপ্রিসিয়েশন শিট থেকে আসছে আমাদের পড়া থেকে। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, স্পট এক্সচেঞ্জ রেট শিট থেকে, এফওবি সিআইএফ শিট থেকে, এগুলি সব আমরা আলোচনা করেছি আমাদের লাস্ট ইয়ার ক্লাসে। এখানে এই শর্ট নোটটা আলোচনা করি না, এক্সপোর্ট লিড গ্রোথ স্ট্র্যাটেজি এটা আলোচনা করিনি। তাহলে কোয়েশ্চেন প্যাটার্নে দেখতে পাচ্ছি শর্ট নোট আসছে 3 6 7টা, সেখান থেকে 4 5টা দিতে হয়। পার্থক্য আসছে 6টা, সেখান থেকে 4টা দিতে হয়। এখানে 20, এখানে 20। ভালো লিখতে এটা ফেল করার কোনো সম্ভাবনা নাই, যে যে এটা সুন্দরভাবে পরীক্ষা দিবে সে মানে ফেল করাটা এক্সামিনারের জন্য টাফ হয়ে যাবে তাকে ফেল করানোটা। কারণ দেখেন এখানে সব একদম ফ্রেশ মার্কস, এখানেও ফ্রেশ মার্কস, সব কিছু কমন। এবারও যা পরীক্ষা যেভাবে আসুক না কেন, আমরা যে সিনপসিস দিব ওখান থেকে আসবে। মানে এটা আমরা লিমিটেশন করে ফেলেছি যে এই টাইপের ট্রেড ফাইন্যান্স, ট্রেড ট্রানজেকশন হয়, সুতরাং ওগুলি থেকে আসবে। কারণ আমি রেগুলেশন জানি কোন জায়গা থেকে কোনটা কি আসতে হবে, কোথায় হিট করবে, আদারওয়াইজ অন্যদিকে হিট করার কোনো সম্ভাবনা নাই। সো এবারও কোয়েশ্চেন খুব বেশি ঘুরানো পেঁচানো উল্টাপাল্টা হবে এমন কোনো কথা নাই, রেগুলার কোয়েশ্চেন হবে, আপনাদের সবকিছুই কমন পড়বে ইনশাল্লাহ। প্রথমে শর্ট নোট থাকে, দ্বিতীয়তে ডিস্টিংশন বা পার্থক্য থাকে, এখানে 6টা পার্থক্য থাকে, 4টা দিতে হয়, তাহলে 2টা ফ্রেশ কোয়েশ্চেন। 3 নম্বরে একটা বড় কোয়েশ্চেন থাকছে এবিসিডি এর। 4 নম্বরে এটা একটা কেস স্টাডি টাইপের একটা ম্যাথ, কেস স্টাডি টাইপ, মানে আমি বলেছি যে ট্রেড ফাইন্যান্স আসলে ইন্টেলেকচুয়াল ইস্যুস গুলিকে বেশি কভার করে, এটা ট্রেড ফাইন্যান্সের অ্যাক্টিভিটিস নিয়ে দেওয়া। হাউ টু ডু আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং আফটার এফেক্টস রিজার্ভ অ্যান্ড এক্সচেঞ্জ রেট, হোয়াট মেজার্স ক্যান বি ইমপ্লিমেন্টেড টু প্রিভেন্ট দিস অ্যাক্টিভিটিস। এই যে সকালে যেটা বললাম যে এএমএল এর যেই শিটটা রেকর্ডিংটা দিয়েছি, সেখানে এটা নিয়ে আমরা একদম বিস্তর আলোচনা করেছি, একটা কেস স্টাডি এক্সাম্পল দিয়ে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করছি। এবং ওই ওই রেকর্ডিং এর কয়েকজন আবার কোশ্চেনও করেছেন, ভাইয়া এটা কেন এরকম হচ্ছে, এটা কি করে হচ্ছে। ওই শিটটা খুব দরকারি। ট্রেড ফাইন্যান্সও কিন্তু আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স দুইটা সাবজেক্টে কিন্তু ট্রেডের সাথে মানে এএমএল রিলেটেড অ্যাক্টিভিটিস কিছু জড়িত আছে, সুতরাং এএমএল এর পার্সপেক্টিভটা আপনার কিন্তু এখানেও একটু মাথায় রাখতে হবে। ট্রেড বেসড মানি লন্ডারিংটা এখানে আছে। আবার ক্রেডিট যখন পড়বেন তখন সেখানে ক্রেডিট ব্যাক মানি লন্ডারিংটা যেটা সেটা আসে। সো এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, মানে এএমএলটা কোনোভাবেই ছাড়ার কোনো সুযোগ নাই। ওই শিটটা যেটা এটা প্রিন্ট দিয়ে বাসায় রাখবেন, ওই রেকর্ডিংটা যদি পারেন রেকর্ড মানে ডাউনলোড করে রাখবেন, 1 2 বার শুনলেই আপনি দেখবেন যে আপডেটেড হয়ে যাবে। এক্সপোর্ট পলিসি, অর্ডার 24 27-এর অবজেক্টিভস, তারপরে সিগনিফিকেন্স, ব্যাক টু ব্যাক এলসি, অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন, অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন। 10 একটা ম্যাথ আসছে, 10 একটা ম্যাথ আসছে, বিভিন্ন রকমের রেট টেট দিয়ে কি কি জানি লেখা আছে। আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করবো, হুবহু আমাদের এই ম্যাথটা কমন পড়েছে, মানে আমরা প্র্যাকটিস করেছি যেভাবে আসতো আসলে সবাই পারতো।
10টা কোয়েশ্চেনের জন্য আমার কাছে সবচেয়ে ফোকাল পয়েন্ট, আমি আমি টোন করেছি কোথায়। একটা ম্যাথ, আপনারা যারা বলছেন যে ভাই আমরা মনে হয় পারবো না, এখনো মনে করছেন যে মনে হয় পারবেন না, পারবেন না, ম্যাথ আপনারা পারবেন। ম্যাথ আমি করাবো, আমি করালে ম্যাথ আপনারা পারবেন। না পারার কোনো সুযোগ, সম্ভাবনা, কোনো ধরনের কনসিকুয়েন্সেস নাই। না পারার কোনো সুযোগ নাই। কিন্তু ম্যাথের ক্লাসটা সবার কাছে রিকোয়েস্ট, যেদিন আমি ম্যাথ ক্লাস করবো আমি কিন্তু আগে ইন্টিমেশন দিয়ে দিব যে ভাই আজকে ম্যাথের ক্লাস নিব আমি। ওই দিন এই 1.5 ঘন্টার রেঞ্জটা, এই 1 ঘন্টা 15 মিনিটের রেঞ্জটা থাকবে না, আমি রেঞ্জটাকে একটু বড় করব। সবাই ওই দিন প্রেজেন্ট থাকতে হবে ওই দিন লাইভ। ওই ওই ম্যাথের ক্লাসের রেকর্ডিং কিন্তু আমি শেয়ার করি না কাউকে। হ্যাঁ, পরের দিকে অনেক রিকোয়েস্ট করে লাস্টবারে শেষে দূর দূরান্ত থেকে ফোন দিয়েছে, পরে কিন্তু আমি ওই ক্লাসটা রেকর্ডিংটা ইয়েতেও শেয়ার করেছি, মানে ইউটিউবে শেয়ার করেছি। বাট আমি আমি প্ল্যান করেছিলাম শেয়ার করবো না, শেয়ার করতে গেলেই কিন্তু প্রেজেন্টের পরিমাণটা কমে যায়। পরে একজন ম্যাডাম, উনি ব্যাংকের সাথে কাজ করেন, আমাদের সাথে আসার কথা ছিল, পরে ম্যাডাম রিকোয়েস্ট করেছে ভাই একটু শেয়ার করেন, আমি জয়েন করতে পারি। ওই ম্যাডাম আমাদের সাথে 6টা সাবজেক্টে পাশ করেছে, লাস্ট জাস্ট পরীক্ষার 10-12 দিন আগে থেকে প্রিপারেশন শুরু করে। তা আমি দেখেছি ওনাকে আমরা, আমি লাস্ট ইয়ারে মনে হয় 5টা বা 6টা ম্যাথ প্র্যাকটিস করেছি। ওই ম্যাডাম সবগুলি ম্যাথ প্র্যাকটিস করে ছবি তুলে আমার কাছে আবার সেন্ড করেছে, সেন্ড করে বললো যে ভাই এগুলো একটু দেখেন ঠিক আছে কিনা। মানে আসলে মানে পিওর ডেডিকেশন ছিল তো, যার জন্য আসলে সাকসেসটা আটকায়নি আমার কাছে যেটা মনে হয়েছে। 1 থেকে 10 অ্যানালাইসিসের মধ্যে আমি পেয়েছি যে একটা শর্ট নোট, পার্থক্যের একটা সেট কোয়েশ্চেন, একটা ম্যাথ, মাই কনসেন্ট্রেটেড পয়েন্টস, আর বাকি ব্রড কোয়েশ্চেন থেকে 2টা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে। ম্যাথটা এখানে দেখেন, এখানে আবার আপনি বাংলায় দেখেন একটু আপনাকে মানে একটু ইয়ে করেছে। সেটা হচ্ছে যে এখানে বাংলাটা সব দিয়ে দিয়েছেন, এরকম হলে হয়তো বাংলা কেউ চাইলে পরীক্ষা দিতে পারে। তারপরেও এই সাবজেক্টে আমি বাংলা পরীক্ষাটা আসলে একদম একদম ডিসরিগার্ড করি। বাংলা পরীক্ষা দিলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। 99-এ যাচ্ছি, 99-এ আসলে কোন ধরনের প্রশ্ন আসছে। 5টা শর্ট নোট, এগুলি সব আমাদের কমন পড়েছে, এগুলি সব আমাদের কমন, সব কমন পড়েছে। তারপরে ডিস্টিংগুইশ বিটুইন এনি ফোর আসছে। তারপরে হচ্ছে 3 নম্বরে এবিসিডি 3টা প্রশ্ন, 4 নম্বরে এবিসিডি দিয়ে 3টা প্রশ্ন, 5 নম্বরে 3টা প্রশ্ন, 6 নম্বরে 3টা প্রশ্ন, 7 নম্বরে 3টা প্রশ্ন, 8 নম্বরে 3টা প্রশ্ন, 9, 10, 10-এ আবার একটা ম্যাথ আসছে। এই ম্যাথটাও আমরা মোটামুটি লাস্ট ইয়ার আমাদের কমন পড়েছে। সুতরাং সেক্ষেত্রেও কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে এই ম্যাথটা 99 ম্যাথটা একটু কঠিন আসছে। 99 ম্যাথটা একটু কঠিন আসছে। এখানে মানে 99 ম্যাথের সময় আপনাদের সাথে ওই যে কোর্স কোঅর্ডিনেটর যিনি সুমাইয়া, মানে আমার ওয়াইফ, এই ম্যাথ এই মানে আমি দেখেছি যে ও ম্যাথটা প্রপার হইতে অ্যান্সার করতে পারেনি। ওর একটু কেন জানি কোনটা ওই যে ওখানে একটা রেট চেঞ্জ করে দিতে হয়, ভুলে রেটটা চেঞ্জ না করার কারণে পুরো ম্যাথটাই রিভার্স ছিল। তো ম্যাথ রিভার্স হওয়ার কারণে কনফিউশনে পড়েছে যে আসলে পাশ করতে পারবে কিনা, একটা 20 মার্কস চলে যাওয়ার কারণে। কিন্তু ওটা যেটা হয়েছে সেটা হচ্ছে ও পার্শিয়ালি কিছু মার্কস পেয়েছে আই থিঙ্ক, আর ও বাকি 4টা প্রশ্ন ঠিকঠাক হয়েছে। দ্যাটস ওয়াই ও আসলে ওভারকাম করে গেছে। ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথটা একটু ট্রিকি ছিল। আমরা আমি আমি আমাদের যখন ম্যাথ প্র্যাকটিস করবো, আমরা লাস্ট 5 ইয়ার অর্থাৎ 96, 97, 98, 99, 100 সবগুলি ইয়ারের ম্যাথ একসাথে সলিউশন করবো সমস্যা। সুতরাং এটা কেন একটু কঠিন, কেন কোন জায়গাতে একটু আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে, দেওয়া উচিত, আমরা এটা নিয়ে আলোচনা করবো ক্লাস, ম্যাথের ক্লাস। তাহলে বুঝতে পারছি প্রশ্ন অ্যাজ ইউজুয়াল একটা প্যাটার্নই ফলো করছে। শর্ট নোট থাকছে, তারপরে ডিস্টিংশন থাকছে, ম্যাথ প্র্যাকটিস থাকছে, 3টা ম্যাথ আমার ফেভার, 2টা কোয়েশ্চেনের জন্য আমি লড়তে হবে, এটা হচ্ছে আমার প্ল্যান। 2টা কোয়েশ্চেনের জন্য আমার লড়তে হবে, আমার হাতে থাকছে 60টা কোয়েশ্চেন, মানে 60টা কোয়েশ্চেন থেকে 2টা কোয়েশ্চেন, সো ইজি হওয়ার কথা। 60টা কোয়েশ্চেন থেকে দেখে শুনে 2টা প্রশ্নের আপনি ওপিনিয়ন নিয়ে আপনার যখন মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ কনসেপ্ট হবে, তখন আপনি জাস্ট একটু ওপিনিয়ন বা কনসেপ্টের উপর বেশি লিখে দিলেই মোটামুটি 2টা কোয়েশ্চেন আপনি কভার আপ করে ফেলবেন। এর মধ্যে কিছু কনসেপ্ট থাকে একদম ইজি, আমরা আমরা যখন ডিসকাস করবো তখন এটার সাথে আপনাদের চাপ। 98 অ্যাজ ইউজুয়াল, শর্ট নোট আসছে 5টা, পার্থক্য আসছে। এটা কিন্তু কেস স্টাডি বা অন্য কোশ্চেন বেশি পেঁচায় নাই, সোজা সোজা আসছে, একদম সোজা সোজা আসছে।
একদম সোজা কভার করেছে। আর একটা ম্যাথ আসছে, তাহলে উম, খুব বেশি ঝামেলা না। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। তারপরে 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছে শর্ট নোট। এখানে আবার পার্থক্য আসলে ব্যালেন্স অফ ট্রেড, কিন্তু এগুলি, এই প্রশ্নগুলি আবার সোজা আসছে, এগুলি একটু সোজা আসছে। এইখানে এক্সপোর্টের ক্ষেত্রে আসছে। তারপরে এখানেও ম্যাথ আসছে, তবে এখানে দুইটা ম্যাথ একসাথে আসছে। অর্থাৎ 14 মার্চের একটা ম্যাথ আসছে, আর 6 মার্চের একটা ম্যাথ আসছে, দুইটা। নো ইস্যুস, দুইটা ম্যাথ আসছে, কোনো সমস্যা নাই। আমার খুব অ্যান্সার করতে এখানে প্রবলেম হবে না। বাংলা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল সকল কিছু মিলিয়ে দিয়েছে, সুতরাং আমার অ্যান্সার করতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, এটাতে আবার কভার আপ করেছে। এখানে দেখেন এখানে কি করেছে, শর্ট নোট, পার্থক্য, আবার ডেস্কের, মানে এত সোজা। এটা তো আমরা, এটা এটা দেখছেন 12 মার্চ, খুবই সোজা জিনিস। আমরা প্রথম একটু পরের ক্লাসে আলোচনা করবো, মানে আজকের ক্লাসের শেষ দিকে এটা আলোচনা করবো, একটু পরে আমরা এটা আলোচনা করবো। আহ তাহলে তিনটা কোয়েশ্চেন মোটামুটি। দেখেন এখানে শর্ট নোট, পার্থক্য, আর এটা, এটা হচ্ছে 12 আপনার কমন। ডেফিনেটলি ম্যাথ আছে। 9 নাম্বার গ্রুপ বি থেকে ম্যাথ আসছে, 9, 10 দুইটা ম্যাথ দিয়েছে। বাট প্রশ্নে বলে দিয়েছে যে দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ দিতে, ফিগার ইন দ্য রাইট মার্জিনাল ইন্ডিকেট ফুল মার্জিন, অ্যান্সার এনি ফোর কোয়েশ্চেন্স ফ্রম গ্রুপ এ, অ্যান্ড অ্যান্ড ওয়ান ফ্রম গ্রুপ বি। গ্রুপ বি থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলেছে, গ্রুপ ওয়ান থেকে চারটা কোয়েশ্চেন আছে। এই প্যাটার্নটা আসলে ধরেছি কি, 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনটা হয়েছে আপনার আগের সিলেবাসের লাস্ট পরীক্ষার পরে ইমিডিয়েট ফার্স্ট। তো আইবিবি আসলে ওই আগের ইয়ারের কোশ্চেনের প্যাটার্নটাকে ফলো করেছে। তাদের কোশ্চেন আগে এরকম হতো, ম্যাথ আসতো দুইটা, যে কোনো একটা ম্যাথ দেওয়ার কথা বলা হতো। যে ম্যান্ডেটরি ওখান থেকে একটা ম্যাথ দিতে হতো, আর উপরের পার্ট থেকে চারটা কোশ্চেন দিত। আগে আগে সিস্টেমটা এরকম ছিল। সেই আগের সিস্টেমটাকে ফলো করে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আগের সিলেবাসের মতো করে কোয়েশ্চেনটা এনলিস্টেড করেছিল। বাট 97 থেকে আমি দেখেছি 97, 98, 99, 100 চারটা কোয়েশ্চেনের প্যাটার্ন হুবহু একরকম। এখানে এবার আমি যদি সামারি করি, কোয়েশ্চেন অ্যানালাইসিসের মধ্যে যদি আমি সামারি করি যে আমরা আসলে কি পেয়েছি, বা আমাদের প্ল্যান কি, বা আমরা কি করার চেষ্টা করবো। প্রথমত, কোয়েশ্চেনে কিন্তু কোনো ইন্ডিকেশন নাই যে এই কোয়েশ্চেনের অবশ্যই অ্যান্সার করতে হবে। বলা আছে ইন ফিগার ইন দ্য রাইট মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স, যে কোনো পাঁচটা, কোনো সমস্যা নেই। যে পাঁচটা আপনার পছন্দ হবে, যে কোনো পাঁচটা। ম্যাথটা দিতে হবে না, ম্যান্ডেটরি না। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমি এত নিশ্চয়তা দেওয়ার পরেও অনেকে আছেন ভাইয়া তারপরেও মনে হয় ভুল হয়ে যেতে পারে, আমি ম্যাথে একটু কাঁচা, এই টাইপের ওয়ার্ড অনেকেই বলে, ফোন দিয়েও বলেছে অনেকে, যে ভাইয়া মনে হয় ম্যাথে অত ভালো পারবো না, ম্যাথের ক্ষেত্রে একটু মনে হয় সমস্যা হতে পারে, কিভাবে কি করব। বা আমি বলার চেষ্টা করছি যে ভাই আমি করানোর পর আপনার সোজা মনে হবে। এখনো মনে হচ্ছে যে যদি ম্যাথটা কোনো কারণে প্রবলেম হয়, তাহলে কি ট্রেড ফাইন্যান্সে ফেল করবো না। যদি আপনার মানে সবকিছু মিলে আসলে ট্যাগ আপ করতে না পারে, ম্যাথটা না দিলেও কোনো সমস্যা নাই। পুরোনো সিলেবাসে যেখানে একটা ম্যাথ দেওয়াটা বাধ্যতামূলক ছিল, নতুন সিলেবাসে সে অব্লিগেশন, ম্যান্ডেটরি অব্লিগেশনসটাকে উইথহোল্ড করেছে। এটা আপনাদের জন্য একটা পজিটিভ সাইন। তাহলে ম্যাথ যদি না দেন, বাকি 5টা কোয়েশ্চেন থেকে, বাকি 9টা কোয়েশ্চেন থেকে 5টা কোয়েশ্চেন আপনার সিলেক্ট করতে হবে। বাট আমি ট্রেড ফাইন্যান্সে বোল্ডলি বলছি, যারা প্রিপারেশন নিবেন তারা ম্যাথের প্রিপারেশন নিবেন, শর্ট নোটের প্রিপারেশন নিবেন, এবং পার্থক্যের প্রিপারেশনটা নিবেন। এই তিনটা হচ্ছে আপনার কোর স্ট্রং জোন। অ্যান্ড পার্শিয়ালি অন্য 2টা কোয়েশ্চেনের জন্য আপনি প্রিপারেশন নেবেন, তাহলে আপনার 5টা কোয়েশ্চেন আনসার হয়ে যাবে। কেউ শুরু থেকেই ম্যাথের প্রিপারেশন নিব না এরকম ডিটারমিনেশনটা ফিক্স করবেন না। কারণ ম্যাথ আপনি পারবেন, এটা আসলে কঠিন ম্যাথ না। প্লিজ, বারবার বলার চেষ্টা করছি, এনশিওর করছি, কঠিন ম্যাথ। মোটামুটি আমরা তো ট্রেড ফাইন্যান্স নিয়ে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে মোটামুটি এতটুকুই পাচ্ছি। অন এন এভারেজ যে 3টা কোয়েশ্চেন আমি ফোকাস করব, সেই 3টা কোয়েশ্চেন আপনাদের কমনই থাকবে, খুব উল্টাপাল্টা কিছু হবে না। শর্ট নোট, যদি কোনো কারণে একটা বা কোনো কিছুটা একটা কমন কোনো কিছু আসেও, আপনার যে কোনো 5টা দেওয়ার রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন।
পার্থক্যের ক্ষেত্রে একই রকম হবে, কোনো অসুবিধা হওয়ার কথা না ইনশাল্লাহ। ম্যাথের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তিনটা তিনটা আমি ফোকাস করব। আর বাকি দুইটা কোয়েশ্চেন তো আপনাকে লিখতে হবে, সেই দুইটা কোয়েশ্চেনের জন্য আমি আপনার বেসিকটা দাঁড় করাবো। দিস ইজ মাই প্ল্যান। আমি আপনাকে বলবো না আইবিবির 6টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার থেকে এই 12টা প্রশ্ন আপনি পড়বেন, এই 17টা প্রশ্ন পড়বেন, 20টা প্রশ্ন পড়বেন না। ট্রেড ফাইন্যান্সে আমি এটা বলবো না। ট্রেড ফাইন্যান্সে আমি তিনটা ফোকাল পয়েন্টে আপনাকে পড়াবো। পড়ানোর পরের অংশটুকুর জন্য আপনাকে শুধু আমি বেসিকটা স্ট্রং করবো। বেসিকটা স্ট্রং করলে বাকি যে 7টা কোয়েশ্চেন থেকে আপনাকে দুইটা কোয়েশ্চেন আনসার করতে হবে, সেই দুইটা আপনি নিজে নিজে পাবেন। আর আপনার বেসিকটা শক্ত করব বলেই আমি বলেছি যে আইবিবির যে বইটা আছে থাকবে আপনার কাছে রেফারেন্স বুক হিসেবে, বাট এইটাকে আমরা মানে বাহিরের জায়গাগুলির চেয়ে আমরা আমাদের নিজস্ব সিনোপসিস টাকে বেশি অ্যালাউ করার চেষ্টা করবো, কারণ ওখানে আমরা একদম বেসিক নিয়ে আলোচনা করবো। ট্রেডে বেসিক না বুঝে পরীক্ষায় পাশ করতে পারবেন না। রিস্কে পারবেন, ক্রেডিটে পারবেন, আইসিডি তে পারবেন, অন্য সকল সাবজেক্টে পারবেন। এই ট্রেডে যদি আপনি বেসিক না থাকে, আপনি যদি কনসেপ্ট সিকোয়েন্স গুলি যদি না বুঝেন, ট্রেডে কিন্তু আপনি পাশ করতে পারবেন না। সো যারা ট্রেড গাই না, যারা ট্রেডে কাজ করছে না, তাদের ট্রেডটা কপ আপ করতে রেগুলার ক্লাসে থাকাটা যেমন বাধ্যতামূলক, রেকর্ডিং শুনে সেটার লুপ হোলটা বের করা, কোন জায়গাটা বুঝেন না আবার আমাকে প্রশ্ন করা, গ্রুপে প্রশ্ন করা, এইটুকু একটু কভার আপ করতে হবে। কারণ আপনি দেখবেন যখন আমি পড়া শুরু করবো, আপনি বলবেন যে ভাইয়া আপনি যে পড়াচ্ছেন আইবিবির বইয়ের তো সিরিয়ালের কোনো কিছুর সাথে মিস নাই। না, মিস থাকবে না। কারণ আমি বলেছি যে দুইটা প্রশ্ন এডিশনালি আপনি লিখবেন, সেই দুইটা প্রশ্ন আইবিবির বই থেকে ওরকম কমন পড়বে না। এগুলি আসবে ইন্টেলেকচুয়াল স্ট্রাকচার। আমি আপনার বেসিকটা স্ট্রং করে দিলে আপনি লিখতে পারবেন। ঠিক আছে? এটা কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমার ট্রেডের প্ল্যান। আমি শর্ট নোট পড়াবো, পার্থক্যটা অ্যানালাইসিস করে পার্থক্যটা যাব, ম্যাথটা ভালোভাবে কনসেন্ট্রেট করব, টোটাল ট্রেড ফাইন্যান্সে আপনাকে একটা ওভারভিউ দিব। শর্ট নোটে আমার একটা ক্লাস লাগে, পার্থক্যের জন্য একটা ক্লাস লাগে না। শর্ট নোটের ক্লাসটা একটু লম্বা করে আমাদের হয়ে গেছে, আগের বার দেখেছি। আর ম্যাথের জন্য আমি একটা বা দুইটা ক্লাস অনেক সময় করেছি। শর্ট নোট এবং পার্থক্যটা আমি সবার শেষে পড়াবো, কারণ আমি যখন এই বেসিক নিয়ে আলোচনা করব, মানে আমার 80% শর্ট নোট এবং পার্থক্য পড়া হয়ে যাবে। শেষের দিকে শুধু আমি যখন শর্ট নোটের শিটটা নিব, নিয়ে শুধু আপনাকে আইডেন্টিফাই করবো, ভাইয়া এটা পড়েছেন, এটা আমরা এখানে পড়েছি, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ। শেষে 5-7টা শর্ট নোট বা পার্থক্য থাকবে, সেগুলি আমরা অ্যানালাইসিস করলে শর্ট নোট এবং ডিস্টিংশনের পার্থক্য শেষ হয়ে যাবে। তাহলে শর্ট নোট এবং ডিফারেন্স কিন্তু আমি আলাদা করে ক্লাসের শুরুতেই, যেহেতু আমি এটা হাইলাইটেড পয়েন্ট চিন্তা করছি যে এটা হাইলাইটেড, এটা আমি ফোকাস করছি, শুরুতে এটা পড়িয়ে ফেলি না। এটা কিন্তু আমি শুরুতে পড়াবো না, কারণ এটা আমার বেসিক যখন ক্লিয়ার হবে তখন আমি এটা নিজে নিজেই পাবো। আমি শুধু যখন শর্ট নোটটা পড়াবো তখন লাস্ট ইয়ারের গত 5 বছরে কি কি শর্ট নোটস আসছে সেগুলোর সাথে আপনার পড়াটা ট্যাগ করবো। আপনি বলবেন যে ভাই ও এটা তো এখানে পড়েছে, এটা পড়া শেষ, এটা পড়া শেষ, এটা পড়া শেষ। কিছু জায়গায় এক্সেপশনাল 8-10টা শর্ট নোট থাকবে, যেটা হয়তো আমাদের রেগুলার বেসিক ফান্ডামেন্টাল ক্লাসে কাভার হবে না, সেটা শেষের দিকে আমরা আম, ইয়ের শর্ট নোট এবং ডিফারেন্সিয়েটেড পার্থক্যটা মানে পড়াটা পড়বো। শীটটা আপনারা আগে পেয়ে যাবেন, সমস্যা নাই। আর ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথটা একদম শুরুতে ক্লাসে করব না। ম্যাথটা মানে 3-4টা চ্যাপ্টার যাওয়ার পরে যখন আপনার আমি বুঝবো যে ফাউন্ডেশনটা মোটামুটি কাভার আপ করেছেন, দেন উই উইল টেক ডিসিশন ফর। এটা টাইম বলে দিবে আমরা কোন সময়টা ম্যাথ করব। তবে শুরুর দিকে আমি চেষ্টা করব, মানে শুরুর দিকে আমার প্ল্যান থাকবে আমরা বেসিক নিয়ে আলোচনা। এবার আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে, বিকজ আমরা রেগুলার পড়ায় ঢুকবো এখন, যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে কোয়েশ্চেন নিয়ে, আমার কোর্স প্ল্যান নিয়ে যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে। ডাক্তার ভাই, জি, বলবো? জি, জি, প্লিজ। আচ্ছা ভাইয়া, এখন অন্যদের কি অবস্থা জানি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার ম্যাথে অনেক দুর্বল তো। তো যেই চ্যাপ্টার সাবজেক্ট গুলোতে ম্যাথ আমাকে করতেই হবে পাশ করার জন্য, এটা খুবই জরুরি জিনিস, সেখানে ম্যাথটাকে প্রথমে গুরুত্ব দেওয়া যায় না। তাহলে হতো কি, আমার হাতে একটা টাইম ফ্রেম থাকতো
যে বাই দিস টাইম আমি নিজেকে প্র্যাকটিস করে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারতাম, বা কোনো কোশ্চেন থাকলে আপনাকে জিজ্ঞেস করতে পারতাম। কারণ ম্যাথ যখন আপনি লাস্টের দিকে করাবেন, তখন একটা প্রেশার হয়ে যাবে যে পরীক্ষার সামনে চলে আসছে। তখন মাথার মধ্যে একটা কাজ করবে যে ম্যাথটা বাদ দিয়ে আমি ব্রড কোশ্চেনে চলে যাই। আমি আমার মতো ম্যাথে যারা দুর্বল তাদের কথা চিন্তা করে কথাটা বলছি। এটা কি করা যায় না? ম্যাথের কাজগুলোকে আগে করলে আমাদের হাতে একটা 2 মাস বা 2.5 মাসের মধ্যে একটা সময় থাকে আর কি, ভালো করে প্রিপেয়ার নেওয়ার জন্য আর কি। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা নোট করলাম, আমি অ্যান্সার দিচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আপনার প্রস্তাবটা ভালো, আমি দেখবো। তবে একদম শুরুতে আপনার বেসিক কিছুটা ফাউন্ডেশন না হলে ম্যাথটা আপনি নিজে আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে না। হ্যাঁ, সো যেই ফাউন্ডেশনটা, যতটুকু ফাউন্ডেশন না হলে আপনি ম্যাথটা ইন্টারেস্ট ফিল করবেন না, ততটুকু ফাউন্ডেশন না দিয়ে ম্যাথে আমরা ইনভলভ হবো না। আমার যতটুকু গেস, আমি যতটুকু মানে আমার যতটুকু মানে ওপিনিয়ন বা আমার যতটুকু মেমোরি কাজ করলে যদি আমি ভুল না করি, গতবার আমরা ম্যাথ ক্লাস করেছি আমাদের রেগুলার ক্লাসের 3টা বা 4টা ক্লাসের পরে ম্যাথ ক্লাস করেছি। 3টা বা 4টা ক্লাস, তার মানে আমরা মোটামুটি যখন দেখেছি যে ওই ম্যাথের আশেপাশের কনসেপ্ট গুলি সম্পর্কে আমি বুঝতে পারছি, দেন আমি ম্যাথের প্র্যাকটিসটা করেছি, মানে মিডল পেজে করেছি, কিন্তু শেষে যাইনি ম্যাথে, কারণ ম্যাথ শেষে যাওয়ার কোনো ইস্যু আসে না, থাকে না আর কি আমাদের হাতে। তো আমরা বেসিকটা একটু আমাকে সময় দেন। বাট পয়েন্টটা ভালো যে ম্যাথটা যদি শুরুর দিকে করি তাহলে আমার আমার প্রসপেক্টটা আমি ক্লিয়ার হতে পারবো যে ভাইয়া এভাবে ট্রাই করেছেন, তারপরও আমি বুঝতে পারছি না, তার মানে ম্যাথ ছাড়া আমার অল্টারনেটিভ ওয়ে চিন্তা করতে হবে, সেভাবে প্রিপারেশন নিতে হবে। অথবা বুঝতে পেরেছি, আমি ম্যাথের প্র্যাকটিসটা রেগুলার বেসিস দিয়ে সেভাবে প্রিপারেশন নিতে হবে, হোয়াট এভার ইট ইজ। বাট একদম স্টার্টিং ক্লাসে আমরা করছি না, মিড লেভেলে 3টা বা 4টা ক্লাসের পরে আমরা ম্যাথ প্র্যাকটিস করা প্ল্যান করবো। ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টে ব্যাসেলের যে ম্যাথের কথা বলেছেন ওটা কি করতে পারি না ভাইয়া? ব্যাসেলের ম্যাথটা ব্যাসেলের ম্যাথটা আচ্ছা, আমরা শুরু করি। ব্যাসেলের ম্যাথটা দেখি মিডলে আমরা চ্যাপ্টারটা নিয়ে আসবো। ব্যাসেলের ক্ষেত্রে এই আপনার এই ওপিনিয়নটা একটু নিতে পারি আমি, কারণ ব্যাসেলের ক্ষেত্রে আমরা বরাবর যেটা করি, ব্যাসেলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের যে রেকর্ডিংটা আছে, একটা রেকর্ডিং আপনাদের সাথে আগে আমি শেয়ার করে দিব। হ্যাঁ, শেয়ার করে দিব। তবে এই ওপিনিয়নটা আমি নিব রিস্কের ক্ষেত্রে, কারণ রিস্কের ব্যাসেলটা হচ্ছে সবার শেষের চ্যাপ্টার। পড়তে পড়তে আসলে এটা শেষে হয়ে যায়। আমি অন্য চ্যাপ্টারকে ওভারলুক করে ভ্যাসেলটাকে এবার আগে নিয়ে আসবো। মানে অ্যাটলিস্ট একদম বেসিক ফাউন্ডেশনটা মোটামুটি হয়ে গেলে অপারেশনাল রিস্কের পার্টটুকু কাভার আপ হলে আমি দেখি ভেসেলটা আগে করাবো। সেই। তাহলে আর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই? সো এটা ক্লোজ, কোয়েশ্চেন ক্লোজ। আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে মানে সামারি অফ আওয়ার প্ল্যান, যে আমরা ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি বা আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমরা শর্ট নোট, পার্থক্য এবং ম্যাথ, এই 3টা জায়গায় আমরা প্রিপারেশন নিব। আর তারপরে আমরা বাকি যে 2টা কোয়েশ্চেন থাকবে আমাদের, সেই 2টা কোয়েশ্চেনের প্রিপারেশনের জন্য আমরা বেসিক জায়গাটাকে প্রথম স্ট্রং করব। বেসিক জায়গাটা স্ট্রং করে তারপর কোয়েশ্চেন অ্যানালিসিস করলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। ফিটটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। জি। আপনারা যারা ট্রেডে আছেন, সিডিসিস এর সাথে আমাদের সাথে আছেন, তাদের কাছে আমরা আসলে বেসিক জায়গাটা তো আসলে সব জিনিসের ট্রেডের বেসিক এক জায়গা থেকে স্টার্ট হয়, এবং আমরা সেই জায়গা থেকেই শুরু করব। আমরা আসলে ফোকাস করব যারা নন ট্রেড, তারা যাতে এখান থেকে উপকৃত হয়, সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা আসলে প্রিপারেশনটা স্টার্ট করব। তো যারা ট্রেডে আছেন বা ট্রেডে কাজ করছেন, তাদের কাছে একটু রিপিটেড মনে হবে, ভাইয়া এগুলি তো পারি। বাট আপনি রিশেপ হওয়ার জন্য এটা ভালো কোর্স, মানে এটা ভালো জিনিস। যে আপনি আপনি ট্রেডে আছেন বাট রুলস রেগুলেশনসে আপনি আপডেট থাকছেন, আপডেট হওয়ার জন্য এই আমাদের ডিসকাশনটা ভালো আপনার জন্য। আর যারা নন ট্রেড, তাদের জন্য তো ডেফিনেটলি নতুন জিনিস।
সুতরাং আপনাদের শুরু থেকেই একটু মনোযোগী হয়ে সামনের দিকে যাওয়া উচিত। আমি 1 নম্বর প্রশ্ন চ্যাপ্টার 1, 2 নম্বর প্রশ্ন চ্যাপ্টার 2 এগুলি নিয়ে আলোচনা করব না ট্রেডের ক্ষেত্রে। আমি বলেছি আমরা বেসিকটা পড়া মানে এটার ভিতরে শর্ট নোট পার্থক্যটা অ্যাড হয়ে যাবে, ম্যাক্সিমাম কাভার আপ হয়ে যাবে। আর যে দুইটা এডিশনাল প্রশ্ন অ্যান্সার করতে হবে, সেই দুইটার পুরো পড়াটাই এখানে কাভার আপ হয়ে যাবে। তার মানে এই না যে এটা আমি পুরোটাই আমার নিজের মতো করে সিনopসিস রেডি করেছি, এরকম না। আইবিবি বইয়ের চ্যাপ্টার ওয়াইজ অ্যালাইনমেন্ট এবং চ্যাপ্টারের কোয়েশ্চেন যেটা যেখান থেকে নেওয়া দরকার অল আর ইনক্লুডেড ইন দিস সিনopসিস। সো ডোন্ট ওয়ারি যে ভাই আইবিবির বই থেকে যদি কিছু না রাখেন আপনি, তাহলে আসলে যদি প্রশ্ন আসে না, কিছুই না, ওরকম না। আইবিবির বই সকল কিছুকে অ্যালাইন করে করা, তবে আমি আপনাকে বেসিকটা দেওয়ার জন্য সেই অনুযায়ী পড়ানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আমার প্ল্যান, স্পেশালি ইন ট্রেড ফাইন্যান্স। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি কিন্তু বেসিক নিয়ে অত কথা বলবো না। মানে চ্যাপ্টারে মোটামুটি ঢুকে যেতে পারি ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে, আইসিটির ক্ষেত্রে, জিএফআই এর ক্ষেত্রে, অথবা শরিয়া বেসড ব্যাংকিং এর ক্ষেত্রে, বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা একটু বেসিকে থাকার চেষ্টা করবো। Please, এই জায়গাটাতে আপনারা একটু পেশেন্স রাখবেন। 2-3টা ক্লাসের পরে বা 2টা ক্লাসের পরে আপনি দেখবেন যে না, আপনার কাছে ট্রেড ফাইন্যান্সটা ভালো লাগছে। ওকে, আমাদের ডিসকাশন তাহলে হ্যাঁ, আমরা শুরু একটু করছি। একটু জি। কথা ছিল ভাইয়া। জি। এআইবিবি তে যে সাবজেক্ট গুলাতে ম্যাথ রয়েছে, ওই যে যেরকম ট্রেড ফাইন্যান্সে, রিস্ক ম্যানেজমেন্টে, তারপরে যে বেসেল যে চ্যাপ্টারটা বললেন, হ্যাঁ। এগুলা ম্যাথ শুরু করার আগে যদি আমাদেরকে পুরা বেসিকটা সম্পর্কে ভালো করে ধারণা দেওয়ার পরে আমার মনে হয় পরীক্ষার আগের 2 সপ্তাহ থেকে ম্যাথটা একটু বেশি জোরদার দিলে সবাই মনে রাখতে পারবে, অথবা ম্যাথটা নিয়ে ভালো কিছু করতে পারবে। যেটা আমি জেআইবিবি তে ম্যাপসে দেখছি। এমএফএফসে ওই যে লাস্টের আপনার ম্যাথ গুলা খুব ফলো করাতে ওই সময় অ্যান্সার দেওয়া সহজ হয়ে গেছে, কারণ আগে থেকে দিলে তো আমরা সব গোলাই ফেলবো। আচ্ছা, আমি ম্যাথ আমরা মনে রাখতে রাখতে পরে বেসিক মনে রাখতে পারবো না, পরে দেখা যায় ম্যাথও দিতে পারবো না, বেসিকও দিতে পারবো না, গোলাই ফেলবে। আচ্ছা, আমরা এমনি যে সাবজেক্টে যেটা হাইলাইটেড ম্যাথ থাকে, যেমন রিস্ক ম্যানেজমেন্টে একটা ম্যাথ থাকে, এটা খুব সবাই বুঝতে হয়। ট্রেড ফাইন্যান্সে একটা ম্যাথ আছে, সবাই বুঝতে হয়। আবার ক্রেডিট অপারেশনে 2টা ম্যাথ আছে, সবার একটু মনে রাখতে হয়। এটা আমরা যে স্টেপে করি না কেন, পরীক্ষার আগে আমি আবার একটা রিভিউ করবোই। যদি আমি আর্লি স্টেজে ম্যাথ করি অথবা যদি শেষের দিকে যে স্টেজে করি, আমি চেষ্টা করবো মিড লেভেলে করতে, যাতে আপনাদের ব্যালেন্স হয়। বাট মিড লেভেলে করলেও হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে মিড আমি লেভেলে রিভিউ করে করবো। লাস্টে একটু রিভিউ করে দিয়ে এটা ভালো হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করছি। প্রথমে পড়ছি ফরেন ট্রেড। আমরা তো ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করছি। ফরেন ট্রেড মানে কি জিনিস, ফরেন ট্রেড আসলে এটাকে কি বলে? এটা 2 ধরনের ওয়ার্ড এখানে ইনভলভ, একটা হচ্ছে ফরেন ট্রেড আর একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ফরেন ট্রেড হচ্ছে, তানিয়া আপা কি আছেন? তানিয়া আপা, রোকসানা আপা আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা। আপনার তো শুনতে বিরক্ত লাগবে, এই পড়া তো আপনি পারেন সব। না না ভাইয়া, এত আপনার মতো তো পারি না, যা শোনাবেন সবই শিখবো। আচ্ছা, ম্যাডাম ট্রেড ফাইন্যান্স এক্সপার্ট, তো এই জন্য চিন্তা করলাম ম্যাডামের তো এগুলি রিপিটেড, আবার ম্যাডাম বোর হয় কিনা। এনিওয়েজ, প্রথম হচ্ছে হোয়াট ইজ ট্রেড অ্যান্ড হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ। এই 2টা জিনিস আমরা প্রায় বলি। আমি বলি আমরা সাবজেক্টটা পড়ছি ফরেন ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। তাহলে ফরেন ট্রেড মানে কি, ফরেন এক্সচেঞ্জ মানে কি, এই 2টা জিনিসের মানে কি, 2টার মধ্যে পার্থক্য কি, বা কোনো সম্পর্ক থাকলে সেটা কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা। ফরেন বাংলা অর্থ হচ্ছে বিদেশ, মানে বিদেশি। ট্রেড মানে বাণিজ্য, মানে বিদেশি বাণিজ্য নিয়ে যেখানে কাজ হয়, সেটাকে আমরা আসলে ফরেন ট্রেড বলি। তাহলে বিদেশি বাণিজ্য মানে কি? বিদেশি বাণিজ্য মানে হচ্ছে আমাদের জুরিসডিকশন, আমাদের সীমানা, আমাদের এরিয়ার বাহিরে, আমাদের কান্ট্রি এরিয়ার বাহিরে অন্য কোনো কান্ট্রির সাথে যদি আমাদের দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ধরনের ব্যবসায় জড়িত হয়, সেই ব্যবসার ডিলিংসটা, যদি কোনো ব্যবসায় জড়িত হয়, তাহলে সেই ব্যবসাটাকে বলা হয় ফরেন ট্রেড। ধরেন, ধরলাম যে আমাদের দেশের একজন ইম্পোর্টার, মানে সে ধরেন বিদেশ থেকে কোনো একটা জিনিস ইম্পোর্ট করে। ধরেন আমি চিন্তা করলাম যে আমি আমার একটা রং তৈরি করি, আমি রঙের ফ্যাক্টরি আছে। তা আমি মালয়েশিয়া থেকে রং তৈরি করার র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করবো। রং তৈরি করার র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করবো মালয়েশিয়া থেকে, সে অথবা ইন্দোনেশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে আমি রঙের র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করবো। তাহলে আমি এখানে
ইম্পোর্টার হিসেবে কাজ করছি বা বায়ার হিসেবে কাজ করছি, সুন্দর ভাষায় বললে বায়ার হিসেবে কাজ করছি, যে আমি রঙের র ম্যাটেরিয়ালস কিনবো, রঙের র ম্যাটেরিয়ালস কিনবো। অথবা আমি যদি আরেকটু ছোট্ট করে এক্সাম্পল দেই, ধরেন প্রাণ ডেইরি একটা কোম্পানি আছে, আপনারা জানেন, খুব বিখ্যাত কোম্পানি। প্রাণ ডেইরি জুস বানাবে, জুসের জুস বানাবে, জুসের র মেটেরিয়াল যা আছে তারা এখানে রেডি করলো। জুসের যে ক্যান মানে হচ্ছে, এটাকে অ্যাসেপ্টিক ট্যাঙ্ক বলে। এটা হচ্ছে যে উপরের যে কাভারটা, যেটার ভিতরে জুস রাখলে 5-7 দিন রাখলেও কিন্তু নষ্ট হয় না। এটা দেখেন আমরা যে ফ্রিজে পাই বা আমরা যে সুপার শপ গুলিতে পাই, এগুলো কিন্তু আরো 10-12 দিন 15 দিন আগে, এবং একটা টেনর থাকে, এবং এই টেনরটা আপনারা দেখেছেন কিনা জানি না, 2 2 মাস 3 মাস পরে টেনরটা থাকে। তাহলে একটা কাগজ বা প্লাস্টিকের প্যাকেটে একটা তরল রেখে এটার ভ্যালিডিটিটা তো কিভাবে বানানো হয়, যেটা আসলে এই পেপারটা স্পেশাল ওয়েতে তৈরি করা হয়। তো এই পেপারটা ধরে নিলাম যে জুস বানাবে, এখানে জুসের প্যাকেটগুলি সে সিঙ্গাপুর থেকে নিয়ে আসে import করবে। তাহলে প্রাণ ডেইরি আমাদের দেশের জন্য হচ্ছে সে বায়ার, আর সেলার হচ্ছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, ধরেন আমি কোম্পানির নাম দিলাম XYZ কোম্পানি। তারা ওই প্যাকেটগুলি প্রাণকে প্রোভাইড করবে, তার মানে ওই প্যাকেটগুলি তারা সেলার, আর আমাদের দেশে যারা আছে প্রাণ ডেইরি সে হচ্ছে বায়ার। বায়ার সেলার দুজনের মধ্যে কন্টাক্ট হলো যে আমার তো, আমি তো জুস বিক্রি করি, তো তুমি আমাকে 1000 পিস প্যাকেট দিও। তো ও বললো যে 1000 পিস প্যাকেট, অথবা না ধরেন 10,000 পিস প্যাকেট দিও। তো বললো যে ঠিক আছে, 10,000 পিস প্যাকেট তুমি, প্রতি প্যাকেটের দাম হবে আহ ধরেন 0.10 পয়সা করে ধরলাম ধরলাম আমি। তো বললো যে না, অথবা ধরেন 0.50 পয়সা বা 0.10 পয়সা, অথবা 1 লাখ প্যাকেট আমি আনতে চাচ্ছি, 1 লাখ প্যাকেট আনতে চাচ্ছি। ও আমাকে বললো যে প্রতি প্যাকেটের দাম হচ্ছে 0.10 পয়সা, সবকিছু মিলিয়ে $10,000। কারণ সিঙ্গাপুরে যারা আছে তারা তাদের কারেন্সি হিসেবে চিন্তা করে সে ধরেন ডলারে ট্রানজেকশন করবে। আর আমাদের দেশে যে প্রাণ আছে, প্রাণ ডেইরি, সে তার কাছে আছে টাকা, সে আমাকে টাকা দেবে। তাহলে এই যে দুইজনের মধ্যে একজন বাংলাদেশি একজন বিদেশি কোন একটা ব্যবসার মধ্যে ইনভলভ হলে হয় বা হয়েছে, সো এই বিজনেসটাকে আমি ফরেন ট্রেড বলবো। এইখানে একটা কাজ হয়, আমাদের দেশের যিনি প্রাণ ডেইরি, তিনি XYZ কোম্পানির সাথে হয়তো ফোনে ইমেইলে যোগাযোগ করেছেন, তার কোনো ব্যাংক বা অন্য কোনো অ্যাক্টিভিটির সাথে তার কোনো যোগাযোগ নাই। এই জন্য আমাদের এই বায়ার, সে তার দেশে কোনো একটা ব্যাংকে রিলায়েবল সোর্স হিসেবে মনে করে তার কাছে আসে, এবং সেখানে সে যে ইম্পোর্ট করতে চায়, প্যাকেট ইম্পোর্ট করতে চায়, সেটার ডিটেল দিয়ে তাদের সহযোগিতা কামনা করে। কোনো একটা ব্যাংকের রেসপেক্টিভ যেই ডিভিশন এই ধরনের বৈদেশিক বাণিজ্যের ট্রানজেকশনগুলি মুভ করায়, রাউট করায়, সেই ডিভিশনটাকে বলা হয় ফরেন ট্রেড। তাহলে শুরুটা হচ্ছে একজন বায়ার এবং একজন সেলার, যারা নাকি দুই দেশে আছে, তাদের ব্যবসাটাকে মনিটর করা, তাদের ব্যবসাটাকে লিগ্যাল ফ্রেমে আনার জন্য ব্যাংকের যে ডিভিশন কাজ করে, সেই ডিভিশনটাকে বলা হয় ফরেন ট্রেড ডিভিশন, আর ওই ব্যবসাটাকেও ফরেন ট্রেড বিজনেস বলা হয়। তাহলে ফরেন ট্রেড আমি বুঝলাম, যারা আসলে এই বৈদেশিক বাণিজ্য নিয়ে যারা যে ডিভিশনটা কাজ করে তাদেরকে ফরেন ট্রেড বলে। ফরেন ট্রেডের সাথে আবার সাবজেক্টের মধ্যে লেখা আছে ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে, খেয়াল করেন, প্রাণ ডেইরি সে আমাকে টাকা দিতে পারবে, কারণ আমাদের দেশের কারেন্সি হচ্ছে টাকা। সিঙ্গাপুর, সিঙ্গাপুরের যিনি সাপ্লায়ার, তার কারেন্সি হচ্ছে সিঙ্গাপুরের রিঙ্গিত ধরলাম, বাট তারা চাইলে ইউএস ডলারেও, যেহেতু ইউএস ডলারটা মানে আমেরিকান ডলারটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড কারেন্সি, তারা মনে করলো যে আমরা ইউএস ডলারে ট্রানজেকশন করব। দেখেন আমার এখানেও আমার প্রাণের ইউএস ডলারের কোনো কাজ নাই, তার কাছে আছে টাকা। সিঙ্গাপুরের ওই ব্যক্তিরও কিন্তু ইউএস ডলারের কাজ নাই, তার কাছে আছে সিঙ্গাপুরিয়ান রিঙ্গিত। কিন্তু এই যে একজন আরেকজনকে রাউট করতে গিয়ে, একজন আমি বলছি যে আমি তোমাকে টাকা দিব, সিঙ্গাপুরের ও বললো যে আমার দেশে তো রিঙ্গিত কন্টিনিউ হয়, তোমার টাকা দিয়ে আমি কি করি? এই দুজনের সমঝোতার জন্য ইন্টারন্যাশনাল বিজনেসে কিছু কারেন্সি অন্য সকল কারেন্সিকে সুপারসিড করে এবং মার্কেটে সার্ভিলেন্স বা প্রভাবশালী কারেন্সি হিসেবে ট্রিট হয়। সেই রকম একটা কারেন্সি হচ্ছে ইউএস ডলার। ইউরো আরেকটা কারেন্সি আছে, তারপরে জিবিপি আরেকটা কারেন্সি আছে, আর
চায়নার কারেন্সিটা আরেকটা কারেন্সি আছে। এগুলি মানে মার্কেটে সবচেয়ে বেশি কান্ট্রিতে একসেপ্টেড কারেন্সি। তো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কান্ট্রিতে একসেপ্টেড কারেন্সি হচ্ছে ইউএসডি। সো আমি বললাম তোমাকে আমি টাকা দিব, সে বললো যে না আমার দেশের কারেন্সি রিঙ্গিত। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ইউএসডি তে তুমি আমার সাথে কন্ট্যাক্টটা করো, আমি তোমাকে ইউএসডি দিয়ে দিব, তুমি সেই ইউএসডি নিয়ে তুমি সেটাকে রিঙ্গিত করে দিবে। এটা সে যেমন বলছে, মানে সিঙ্গাপুরের ও এটাতে রাজি হয়ে যাবে, বাংলাদেশের প্রাণে ওটাতে রাজি হয়ে যাবে। কারণ বাংলাদেশের প্রাণের, বাংলাদেশের প্রাণেরই একটা কনভেনিয়েন্ট ওয়ে আছে যে ব্যাংকে গিয়ে সে যদি বলে যে আমি টাকার বিনিময়ে ডলার নিতে চাই, ব্যাংক হেসে খেলে আমাকে ডলার দিয়ে দিবে। কারণ আমাদের দেশের ডলারটা আমরা মানে আহ, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ডিভিশন, মানে স্পেশাল একটা ডিভিশন ডলার নিয়ে কাজ করে, দিয়ে দিবে। কিন্তু আমি যদি বলি সিঙ্গাপুরি রিঙ্গিত নিব, আমাদের ব্যাংক মানে নাখোশ হইতে পারে যে সিঙ্গাপুরি রিঙ্গিত আছে না নাই, অত ডলার দিতে কতটুকু দিতে পারবো না না পারবো। বাট ইউএস ডলার ইজ একসেপ্টেড। এটা কিন্তু আমাদের যারা বায়ার তারা জানে, সিঙ্গাপুরের ওরাও জানে, তাদের ব্যাংকও যেহেতু ইউএসডিটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কারেন্সি, তারাও জানে তাদের ব্যাংকে যদি বলে যে আমি রিঙ্গিতে ডলারের বিনিময়ে আমার ডলার আসবে, এটার এগেনস্টে আমাকে রিঙ্গিত দিতে পারবো, কিন্তু সেও রাজি আছে। সবকিছু মিলে যেহেতু ইউএসডি তে কোনো সমস্যা নাই, দুইটা কান্ট্রির দুইটা লোকাল কারেন্সি থাকা সত্ত্বেও বাহিরের একটা কারেন্সিকে কিন্তু দুইটা কান্ট্রি অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরের প্রেক্ষাপটটা হচ্ছে যে ওই যে আমি 1 লাখ প্যাক আনার কথা বলছি, প্রত্যেকটা প্যাকেটের দাম হচ্ছে 0.01, 1 লাখের দাম হচ্ছে 10,000 ইউএস ডলার কন্ট্রাক্ট ফাইনাল হলো। তাহলে কন্ট্রাক্ট ফাইনাল হলো ইউএস ডলারে, প্রাণের কাছে আছে টাকা। সিঙ্গাপুরেরটা আমি বাদ দিলাম, সিঙ্গাপুরের কথা হয়েছে তুমি আমাকে ইউএস ডলার দিলে আমি এটা রিঙ্গিতে নিয়ে নিতে পারবো, এটা আমার। কিন্তু আমার এখানে তো একটা প্রবলেম আছে, প্রাণ আমাকে দিবে টাকা, আমি এটাকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ইউএস ডলারটা সাপ্লায়ারকে দিতে হবে। আমার লোকাল কারেন্সির সাথে আমি ফরেন এক্সচেঞ্জ কারেন্সির ট্রানজেকশন করছি, এক্সচেঞ্জ করছি। কোনো একটা ব্যাংকের যে স্পেশাল ডিভিশন এরকম একটা কারেন্সির সাথে অন্য একটা কারেন্সিকে মার্চ করে, অ্যালাইন করে, এক্সচেঞ্জ করে, রেট শিট ঠিক করে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়, সেই ডিভিশনটাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ডিভিশন। ট্রেজারিকে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অ্যাক্টিভিটিতে সে কাজ করে, রেট ফিক্সড করে দেয়, বাইং সেলিং ফিক্সড করে দেয়। কিন্তু ফরেন এক্সচেঞ্জ কাস্টমারের সাথে বাই সেলটা মূলত ফরেন এক্সচেঞ্জ ডিভিশন করে বা ট্রেড ফাইন্যান্সের ডিভিশন করে বলে এই ডিভিশনটাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশন বলা হয়। এখানে কারেন্সি এক্সচেঞ্জ হয় বলে এটাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশন। ফরেন এক্সচেঞ্জ, ফরেন বিদেশি মুদ্রা বিনিময় হয় বলে এই ডিভিশনটাকে ফরেন এক্সচেঞ্জ ডিভিশন বলা হয়। তাহলে এখানে মুদ্রা মুদ্রা বিনিময় হয় কিভাবে? যখন আমার ধরেন বায়ার যে প্রাণডেরি, সিঙ্গাপুর থেকে ওর প্রোডাক্ট চলে আসছে, প্যাকেট আসছে, এখন তো ওকে পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দিতে হবে কিছু ইউএস ডলারে। প্রাণডেরি আমাদের ব্যাংকে এসছে, এসে আমাদের বলল যে ভাই আমাকে তো ডলার বা টাকাটা রেখে এটা ডলার দাও, কিনে আমি ডলার কিনতে চাই। তুমি ডলার কিনে কি করবে? আমি ডলার কিনে সিঙ্গাপুরে ওর কাছে পাঠাবো। তো আমি বললাম যে না ঠিক আছে, তোমার কিনে তোমার পাঠানোর দরকার না, আমি ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দিচ্ছি। প্রাণ রাজি হয়, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করলাম, তার কাছ থেকে টাকা নিয়ে সেটাকে কনভার্ট করে ডলার পাঠালাম, মানে এক্সচেঞ্জ করলাম কারেন্সি। এই যে এক্সচেঞ্জ করার কারেন্সির কাজটা ফরেন ট্রেড ডিভিশন থেকে পরে বলে সেই ডিভিশনটার নাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ডিভিশন। তাহলে ফরেন ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জ এই দুইটা অ্যাক্টিভিটিস ক্লিয়ার হয়েছি। এই দুইটা অ্যাক্টিভিটিস মিলিয়ে যেই ডিভিশন কাজ করে সেই ডিভিশনকে সামষ্টিকভাবে ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশন বলা হয়, ফরেন ট্রেড ডিভিশন বলা হয়, ফরেন এক্সচেঞ্জ ডিভিশন বলা হয়, ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ ডিভিশন, যে যে নামে যায় এটা কোনো সমস্যা নেই। তাহলে ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ দুইটা মেকানিজম আমার ক্লিয়ার হয়েছে। এবার আমি আসবো ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট নিয়ে। আমি যে বাই সেলের সাথে জড়িত থাকছি, আমার তো পেমেন্ট দিতে হবে, তার সাথে বিজনেস করতে গেলেই তো তাকে আমি পেমেন্ট দিতে হবে, কম বেশি যাই দিই না কেন পেমেন্ট দিতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে পেমেন্ট দেওয়ার এই মেকানিজম, টোটাল 5টা মেকানিজম ইন্টারন্যাশনাল মার্কেটে পেমেন্ট দেওয়া হয় বা পেমেন্ট এক্সিকিউশন বলা হয় বা ট্রানজেকশন এক্সিকিউট করা হয়। এই 5টা মেকানিজমকে একত্রে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেকানিজম। নর্মালি 4টা, বাট আমরা একটা এডিশনারি পড়বো, 5টা পড়বো।
তাহলে এই পাঁচটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেকানিজম। ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেকানিজমের যেই মেকানিজম গুলি আছে, একটা মেকানিজম হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স। সোজা কথা, প্রাণ বায়ার, এক্সওয়াইজেড কোম্পানি প্যাকেট সেলার, প্রাণ প্যাকেট আনবে এক্সওয়াইজেড কোম্পানি থেকে, এক্সওয়াইজেড পেমেন্ট পাবে ডলারের মাধ্যমে, 1 লাখ প্যাকেট, 10,000 ডলার। ক্যাশ ইন অ্যাডভান্সে যদি দুইজন রাজি হয় যে আমরা ক্যাশ ইন অ্যাডভান্স পেমেন্ট মেথডে এই ট্রানজেকশনটা করব, যেহেতু ক্যাশ ইন অ্যাডভান্স, প্রাণ আগে টাকা ডলার দিয়ে দিবে, ডলার পাওয়ার পরে সেলার বা সাপ্লায়ার গুডসটা বাংলাদেশে পাঠাবে। এটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের মেইন ফিচার। তাহলে এটা বলেন, ক্যাশ ইন অ্যাডভান্স কাকে এক্সট্রিম লেভেলের বেনিফিটস দিচ্ছে বলেন তো, বায়ারকে না সেলারকে? সেলারকে। সেলারকে এক্সট্রিম লেভেলের বেনিফিটস দিচ্ছে, কারণ সে আগে টাকা পেয়ে যাবে, তারপরে সে টাকা পাওয়ার পরে দেখে শুনে প্রোডাক্ট সেল করবে। টাকা যখন বায়ারের কাছ থেকে চলে যাবে তখন বায়ারের কন্ট্রোল তো চলে গেল। টাকা পাঠালাম আমি সিঙ্গাপুরে, সে যদি আমার টাকা পাওয়ার পরে সে যদি বিট্রে করে, যে কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার কথা সেই কোয়ালিটির প্রোডাক্ট যদি না দেয়, আমি তাকে আবার ধরতে যাবো কিভাবে? আমাদের যদি বাংলাদেশ হতো, গুলিস্তান হলে সমস্যা না, একটা সিএনজি দিয়ে গিয়ে তারে মারধর করে চলে আসতাম। সিঙ্গাপুরে তো আমার এটা সম্ভব। সো আলটিমেট রিস্কটা কিন্তু বায়ারের থেকে যাচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, বাট ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে সেলার 100% বেনিফিটেড পয়েন্টে থাকে। ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ট্রেড নিয়ে প্র্যাকটিস করে, ট্রেড নিয়ে কথা বলে, সবাই কিন্তু রেশনাল অ্যাক্টিভিটিসটাকে একসেপ্ট করার চেষ্টা করে। ক্যাশ ইন অ্যাডভান্স কিন্তু রেশনাল না, একটা পক্ষকে অনেক বেশি সুবিধা দিচ্ছে, আরেকটা পক্ষকে কম সুবিধা দিচ্ছে। তাহলে এটা কিন্তু জাস্টিফায়াবল ট্রেড মেথড হতে পারে না। এটা তখনই হতে পারে যখন যদি দুইজন খুব পরিচিত, আমি তাকে আগে টাকা দিয়ে দিলাম, আমি বুঝলাম তার কোনো সমস্যা আছে, সে আসলে আমার সাথে বিক্রি করবে না, এতটুকু কনফিডেন্স আছে, লং লাস্টিং রিলেশনশিপ যেটা, তাহলে ক্যাশ ইন অ্যাডভান্স মেকানিজমটা অ্যাপ্লাই করতে পারি। আদারওয়াইজ অপরিচিত জায়গা, বড় ট্রানজেকশন বা অপরিচিত কান্ট্রি, এগুলির ক্ষেত্রে ক্যাশ ইন অ্যাডভান্স কখনোই ভালো ট্রেড মেকানিজম। আমরা এতক্ষণ যে কথা বলছি সেটা একটা ছোট্ট প্রজেক্ট প্রসেস মানে ফ্লোর মাধ্যমে নিয়ে আসছি আমরা। এখানে কি বলেছে, এখানে এটা হচ্ছে ইম্পোর্টার, প্রথমে প্রোফর্মা ইনভয়েস, তাদের দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়, যেটা আমি বলেছি 1 লাখ প্যাকেট, প্রতি প্যাকেটের দাম হচ্ছে 0.1 পয়সা, 0.01 পয়সা, টোটাল 1 লাখ প্যাকেটের দাম হচ্ছে 10,000। এত প্যাকেট, প্যাকেটের কালার হবে এটা, এ তারিখ এই তারিখে দিবে, দুইজনের মধ্যে এরকম একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে, যেটাকে আমরা প্রোফর্মা ইনভয়েস বলি। ওকে, 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পোর্টার তার ব্যাংকে, ইম্পোর্টারের ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তুমি এক্সপোর্টারের ব্যাংকে এই ফান্ডটা ট্রান্সফার করে দাও, কারণ ও তো আগে টাকা দিবে। দেখেন ইনস্ট্রাকশন দিয়েছে, ট্রান্সফার হয়ে 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 ব্যাংক অফ এক্সপোর্টার, এক্সপোর্টারের ব্যাংকে টাকাটা চলে আসছে, এক্সপোর্টারের ব্যাংক এই টাকাটা এক্সপোর্টারকে দিয়েছে, দেওয়ার পরে দেখেন টাকার পরে এক্সপোর্টার গুডসটা ডেলিভারি করেছে। সো এই পুরো প্রসেসে এক্সপোর্টার রিস্কে থাকে না, ইম্পোর্টার ফুললি রিস্কে থাকে, বাট এক্সপোর্টার ফুললি বেনিফিটসে থাকে। ইন্টারন্যাশনাল ট্রেডের স্পিড অনুযায়ী এটা স্ট্যান্ডার্ড পেমেন্ট মেথড না। সো কারেন্টলি ট্রাই করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আর অন্য কোনো প্রসেস পাওয়া যায় কিনা, যেটাকে আরেকটু দুইটা পক্ষকে সমান সমান বা কাছাকাছি ভাবে মানে উপকৃত করা যায় কিনা। ক্যাশ ইন অ্যাডভান্স কিন্তু শেষ, আপনারা দেখেছেন 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ক্যাশ ইন অ্যাডভান্স কিন্তু একটা নোট আসছে। কেউ যদি আমি যে কথাগুলি বলেছি নিজের ভাষায় এটা লিখে এই চারটা দেন, চারে মিনিমাম 3.5 পাবেন, মিনিমাম 3.5 কমপক্ষে। No, চাপ যাওয়া আসে। মুসিবত হল তাহলে কি ইয়ার তো আমি ভালো গেলাম বিপুল তো এসব মাঝি বাসাত গেলাম তাদের না আমি শুরু মেসি তারপরে হচ্ছে 2 নম্বরে লেটার অফ ক্রেডিট আমরা একটু পরে পড়ছি। 2 নম্বরে আমরা পড়ার চেষ্টা করব ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্সের একদম রিভার্স, অর্থাৎ আগের বারে ওপেন ক্যাশ ইন অ্যাডভান্সে ছিল পুরোটা আগে টাকা দিয়ে দিতে হতো, সেলার আগে টাকা পেয়ে যেত, আর বায়ার পরে প্রোডাক্ট পেত। ওপেন অ্যাকাউন্ট হচ্ছে রিভার্স, এখানে বায়ার আগে গুডস পাবে, সেলার আগে গুডস পাঠিয়ে দিবে, বায়ার পরে পেমেন্ট, মানে ক্যাশ ইন অ্যাডভান্সের একদম হুবহু রিভার্স।
হুবহু রিভার্স হলেও তো ঝামেলা আছে। কেমন ঝামেলা আছে? এখানে আবার ইম্পোর্টার 100% সুবিধা পাচ্ছে, বাট এখানে এক্সপোর্টার কিন্তু আবার ডিপ্রাইভ হচ্ছে। দেখেন, আপনি যদি ফ্লোটা দেখেন, এখানে হচ্ছে দুইজনের মধ্যে প্রথম কন্ট্রাক্ট হলো $1,00,000 কন্ট্রাক্ট, 0.01 পয়সা পার প্যাক, $10,000 প্রোফর্মা ইনভয়েস। 2 নম্বর এক্সপোর্টার দেখেন প্রথমে গুডস পাঠিয়ে দিয়েছে, এই যে দেখেন গুডস আগে চলে গেছে 2-এ। 3 নম্বর সে পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে ইম্পোর্টার তার ব্যাংকে, সেটা ট্রান্সফার হয়েছে, সেটা হয়ে এক্সপোর্টারের ব্যাংকে আসছে, এক্সপোর্টার সেটা ফুল এক্সপোর্টারের কাছে গিয়ে পৌঁছেছে। তার মানে এখানেও দেখতে পাচ্ছি ইট ইজ রিভার্স লাইক অ্যাজ ক্যাশ ইন অ্যাডভান্স, বাট এখানে আবার ইম্পোর্টার ফুললি বেনিফিটেড হচ্ছে, এখানে এক্সপোর্টার ফুললি ডিপ্লয়েড হচ্ছে। সুতরাং এটাও জাস্টিফাইবল ট্রেড মেথডের মধ্যে, যেটা আমরা যে স্পিডের কথা বলি, সেটাও কিন্তু এখানে এনশিওর হচ্ছে না। এই দুইটা শর্ট নোট আকারে আসতে পারে পরীক্ষায়, দুইটা শর্ট নোট আকারে আসতে পারে, দুইটা পার্থক্য আকারে আসতে পারে, দুইটা নিয়ে একটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে আহ, কোন মেথডে ইনপুটার সবচেয়ে বেশি সুবিধা হয় সেই মেথডের বিস্তারিত আলোচনা করো, অথবা স- সবচেয়ে বেনিফিটেড মেথড ফর ইম্পোর্টার এন্ড সবচেয়ে বেনিফিটেড মেথড ফর এক্সপোর্টার কোন দুইটা, সেই দুইটা আলোচনা। শর্ট নোট আসতে পারে বেনিফিটেড অফ ডাউট বা বেনিফিট ভিউ। এবার আমরা যাব 3 নম্বর মেথডে। 3 নম্বর মেথড হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। সবাই একটু খেয়াল রাখবেন, এখানে এখানে একটু আমাদের আলোচনা করার জায়গা আছে, মানে সবাই আমরা একটু বুঝবো এটা। ডকুমেন্টারি কালেকশনের 3টা শর্ট নোট আছে। হোয়াট ইজ ডকুমেন্টারি কালেকশন? প্লিজ মেনশন দ্য প্রসেস ফ্লো অফ ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশন আবার 2 রকম আছে, একটা হচ্ছে নগদ আর একটা বাকি। নগদটা কি, বাকিটা কি, ব্যাখ্যা করবে। 3টে শর্ট নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শর্ট। আবার এখানে একটা পার্থক্য আছে, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট এবং ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, দুইটার মধ্যে পার্থক্য আলোচনা করা। তার মানে এটার ভিতরে 4টা প্রশ্ন লুকিত, 3টে শর্ট নোট, একটা পার্থক্য। কোনো না কোনোটা আসবেই পরীক্ষা, কোনো না কোনোটা আসবেই পরীক্ষা। সুতরাং বি কেয়ারফুল এবং একটু ভালো করে খেয়াল করবেন। ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্টে ব্যাংক ফান্ড আউট করেছে শুধুমাত্র কাস্টমারের ইনস্ট্রাকশন, আর ডকুমেন্টারি কালেকশনে দুইটা পার্টির সাথে দুইটা ব্যাংক জড়িত থাকে, সেই দুইটা ব্যাংক শুধুমাত্র কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে। আমি যেমন ক্লিয়ারিং এর সময় অন্য একটা ব্যাংকের একটা চেক আমাকে দিয়েছে, আমি সেই চেকটা ধরে ফান্ডটা নেই, এতটুকুই কাজ করি, আর কিছু কিন্তু করি না, এতটুকুই কাজ করি, শুধু চেকটা নিয়ে ফান্ডটা অ্যালোকেটেড করি, আর কিছু করি না। আর এইখানেও ডকুমেন্টারি কালেকশনেও দুইটা পার্টির দুইটা ব্যাংক থাকে, সেই দুইটা পার্টির দুইটা ব্যাংকের নাম আমি আগে একটু জেনে নিই। বায়ার প্রান্ডেরি, বায়ার যিনি বাই করেন, আর বায়ার মানে বায়ারের আরেকটা নাম হচ্ছে ইম্পোর্টার, আর ডকুমেন্টারি কালেকশনে তার আরেকটা নাম আছে, তাকে বলা হয় ড্রয়িং, আলাদা নামে চিহ্নিত করা। মানে আপনি যদি মনে করেন যে ভাইয়া এগুলি কিছুই বুঝি না, আমি তো শুধু বায়ার আর সেলার বুঝি, কোনো সমস্যা নেই, আপনি বলেন। তাহলে আপনার কাছে কি মনে হয়, বায়ার এবং সেলার 1 লাখ প্যাকেট অ্যাসেপ্টিক প্যাক বা জুসের প্যাক কেনার জন্য কন্টাক্ট করছে, তাহলে এখানে যিনি বায়ার তাকে আমরা, উনি হচ্ছে মিস্টার বায়ার, উনি হচ্ছেন মিস্টার বায়ার। ডকুমেন্টারি কালেকশনে এই বায়ারের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ড্রয়িং, যদি আপনি মনে করেন সুন্দর করে মনে রাখতে চান। যিনি সেলার, আমি তো ভাইয়া সেলার ছাড়া কিছু জানি না, ইনি হচ্ছেন সেলার। ডকুমেন্টারি ক্রেডিট ওনার, ডকুমেন্টারি কালেকশন ওনার একটা নাম আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল। ডকুমেন্টারি কালেকশনে স্পেশালি এই নামে তাকে ডাকা হয়, ডকুমেন্টারি কালেকশনে বায়ারকে স্পেশালি এই নামে ডাকা হয়। তাহলে আপনি যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চান, তাহলে বায়ার এবং সেলারের পরিবর্তে ট্রয়ি এবং প্রিন্সিপাল ওয়ার্ড দুটো ব্যবহার করবেন। মাই রিকোয়েস্ট, হাউ ইউর রাইটিং উইল ডিফার ফ্রম ইউর কলিগস, এই 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 সিলেকশনগুলিতে আপনি বায়ার সেলার লিখে লিখবেন, কারণ যিনি ডেফিনেটলি আপনার ট্রেড ফাইন্যান্সের খাতা দেখবে, তিনি তো ট্রেডে এক্সপার্ট, না হলে কি ট্রেড ফাইন্যান্স খাতা দেখবে? মানে অ্যাজ পার মাই কনসার্ন, গত বছর খাতা দেখেছেন অনেক সিনিয়র লেভেলের অনেকেই খাতা দেখে, সিনিয়র লেভেল। সুতরাং ডকুমেন্টারি কালেকশনে কোন পার্টিকে কি নামে ডাকা হয় তারা কিন্তু ক্লিয়ার। আপনি বায়ার সেলার লিখলে সে হয়তো দাগ দিয়ে দিয়ে যাবে, তো তার মাথায় কাজ করবে আপনি মনে হয় বুঝে লেখেন।
সুতরাং এটাকে স্মার্টলি লিখতে গেলে বায়ারের নামে আপনি লিখবেন হচ্ছে ট্রয়, সেলারের নাম আপনি লিখবেন প্রিন্সিপাল। বায়ারের তার অ্যাক্টিভিটিস এর জন্য একটা ব্যাংক আছে, সেলারের তার অ্যাক্টিভিটিস এর জন্য একটা ব্যাংক আছে। সেলারের তার অ্যাক্টিভিটিস এর জন্য যে ব্যাংক সেটার নাম হচ্ছে রেমিটিং ব্যাংক। বায়ারের তার অ্যাক্টিভিটির জন্য যে একটা ব্যাংক আছে সেটার নাম হচ্ছে কালেক্টিং ব্যাংক। ক্যাশ ইন অ্যাডভান্স ওপেন অ্যাকাউন্টে কিন্তু আমরা এরকম কোনো ব্যাংকের নাম আলোচনা করিনি, ওখানে শুধু ব্যাংক বলছি, তার যার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, কোনো কোনো এখানে ফিক্স ছিল না। কিন্তু এই জায়গাটাতে দুইটা ব্যাংকের নাম এসে ফিক্সড হয়েছে। বায়ারের যে ব্যাংক অর্থাৎ ড্রয়ের যে ব্যাংক সেই ব্যাংকটার নাম হচ্ছে কালেক্টিং ব্যাংক, সেলারের যে ব্যাংক সেই ব্যাংকটার নাম হচ্ছে রেমিটিং ব্যাংক। প্রসেস আগায় কিভাবে? প্রসেস আগাবে, প্রথমে দেখেন দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হলো। কন্ট্রাক্টটা কি সাইন? কন্ট্রাক্টটা হচ্ছে আমি 1 লাখ প্যাকেট জুসের প্যাকেট আনবো, প্রত্যেকটা 0.01 পয়সা করে। 1 লাখ জুসের প্যাকেটের দাম হচ্ছে 10,000 টাকা। রাজি হলো। ও হচ্ছে সিঙ্গাপুরে আছে, সরি, ও হচ্ছে বাংলাদেশে আছে। ওটাকে ওকে আমরা প্রাণ বলেছি, প্রাণ আরেফেল, প্রাণ। আর ও হচ্ছে সিঙ্গাপুরে আছে, ওকে আমরা বলেছি এক্স কোম্পানি। ও গুডসটা রেডি করে পাঠাবে। ওকে, এবার দুইজনের মধ্যে আমরা কন্ডিশনে অ্যাপ্লাই করলাম যে এই ট্রানজেকশনটা আমরা ডকুমেন্টারি কালেকশনের বেসিসে ট্রানজেকশন করবো। ওকে, এবার আমরা আগালাম ডকুমেন্টারি কালেকশনের প্রসেসে ঢুকছি। ডকুমেন্টারি কালেকশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাকি আর একটা হচ্ছে নগদ। নগদটা প্রথম আলোচনা করি। নগদটা মানে কি? অথবা ডকুমেন্টারি প্রসেস কালেকশনও কি করে, যখন এই সেলস কন্ট্রাক্ট দুজনের মধ্যে সাইন হয়, ও তো জানে 1 লাখ প্যাকেট জুস প্যাকেট তৈরি করতে হবে, বানায় জুস প্যাকেট বানালো। জুস প্যাকেট বানানোর পরেই ওই জুস প্যাকেট গুলি সে প্রথমে শিপমেন্ট করে দিল, মানে জাহাজে করে সে যিনি ইম্পোর্টারের কান্ট্রির পোর্টে পাঠিয়ে দিল। পোর্টে চলে আসছে, মানে আমাদের চিটং পোর্টে চলে আসছে প্রথমেই। সেকেন্ড হচ্ছে সে এই যে গুডসটা ডেলিভারি করেছে, এই গুডস তৈরি করার সময় তার কিছু পেপার রেডি করতে হয়েছে। এই গুডস যে জাহাজে করে দিয়েছে সেই জাহাজ তাকে একটা রিসিপ্ট দিয়েছে। আমরা তো কুরিয়ার সার্ভিসের, আপনি যখন কুরিয়ার করেছেন কোথাও, যিনি কুরিয়ারটা রিসিভ করে তিনিও ওই রিসিপ্ট ছাড়া কিন্তু এটা রিসিভ করতে পারেন। এখন মডার্ন যুগে রিসিপ্ট আর লাগে না, কিন্তু কুরিয়ার রিসিটের একটা নাম্বার মোবাইলে মেসেজ যায়, সেই নাম্বারটা না দেখলে কিন্তু করা যায় না। এখানে একই রকম, উনি যে শিপে জাহাজ ডকুমেন্ট দিয়েছেন, মানে শিপে যেই শিপে করে পাঠিয়েছেন সেই শিপ কর্তৃপক্ষ তাকে একটা অ্যাকনলেজমেন্ট পেপার দেয়। তারপরে সে কত ডলার পাবে সেগুলি সব লিখে সে কিছু ডলার ডকুমেন্ট রেডি করে, সেই ডকুমেন্টগুলি সে তার ব্যাংকে পাঠায়। এটাকে বলা হয় রেমিটিং ব্যাংক। রেমিটিং ব্যাংক এই ডকুমেন্টটা দেখে, দেখে সে দেখে যে ওই যে সেলস কন্ট্রাক্টে দুইজনের কার ব্যাংক কি বলা আছে। সেলস কন্ট্রাক্টে বলা আছে যে প্রিন্সিপালের ব্যাংক কি, রেমিটিং ব্যাংকের নাম বলা আছে। আবার ওই সেলস কন্ট্রাক্টে কিন্তু ইম্পোর্টারের ব্যাংক কি সেটাও বলা আছে, কোনো সমস্যা নেই। তখন ও কি করে, রেমিটিং ব্যাংক ওই ডকুমেন্টটা পেয়ে সরাসরি সেটার উপরে একটা ফরওয়ার্ডিং দিয়ে এই ব্যাংকের কাছে পাঠায়, মানে ইম্পোর্টারের দেশে পাঠিয়ে দেয়। কালেক্টিং ব্যাংকের কাছে ডকুমেন্ট পাঠিয়ে দেয়। কালেক্টিং ব্যাংক এই ডকুমেন্টটা কাস্টমার আসার সাথে সাথে কাস্টমারকে ফোন দেয় যে ভাই তোমার ডকুমেন্ট আসছে। এই গুডসটা পোর্ট থেকে রিলিজ করতে গেলে ওই যে যে জাহাজে করে পাঠিয়েছে সেই জাহাজের যে কপিটা এই ব্যক্তিকে দিছে, সেই ব্যক্তিটা সেই জাহাজের কপিটা এখানে না দেখালে কিন্তু কেউ গুডস রিলিজ করতে পারবে না। সুতরাং ওর কিন্তু ওই রিসিপ্টটা দরকার। এখন ও কিন্তু আবার ওই রিসিপ্টটা দিবে না এই যদি ওকে টাকাটা না পাঠায়, তাহলে দুই রকম কন্ডিশন হতে পারে। যদি নগদ কন্ডিশন হয়, ওদের মধ্যে কন্ডিশন হলো ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ডকুমেন্ট পাঠিয়ে দাও, আমি পেমেন্ট পাঠিয়ে দিব তুমি। ও ডকুমেন্ট পাঠালো, ডকুমেন্ট আসলো, এর কাছে ডকুমেন্ট আসছে। ডকুমেন্ট আসছে কালেক্টিং ব্যাংকের কাছে, কালেক্টিং ব্যাংক ওকে বললো যে ভাইয়া তুমি আমাকে পেমেন্ট দাও, তুমি আমার কাছ থেকে ডকুমেন্ট। ওকে, সে ওকে পেমেন্ট দিয়ে দিল বাংলা টাকা, যেহেতু ইম্পোর্টার। আমরা তো বলেছি ফরেন এক্সচেঞ্জ করবে, ট্রেড, কোনো সমস্যা নেই। ওকে বাংলা টাকা দিল, ডকুমেন্ট দিয়ে দিল। ডকুমেন্ট নিয়ে সে শিপে গিয়ে পোর্টে গিয়ে রিলিজ করে গুডসটা নিয়ে নিল, ওর কাজ শেষ। কালেক্টিং ব্যাংক ফান্ডটা নিল, ফান্ডটা নিয়ে এর মধ্যে তার একটা ছোট কমিশন থাকে, সেই কমিশনটা রেখে সে ডকুমেন্ট ফান্ডটা আবার রেমিটিং ব্যাংকে পাঠায়। রেমিটিং ব্যাংকটা এই ফান্ডটা এক্সপোর্ট করবে। এই দুটা ব্যাংক এখানে শুধু কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করছে, ডকুমেন্ট প্রসেসিং এ কাজ করছে। ডকুমেন্ট প্রসেসিং এ কাজ করছে, সো কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করছে, ডকুমেন্ট প্রসেসিং এর হিসেবে কাজ করছে। এবং
এই যে সেলস কন্ট্রাক্ট হয়ে যে কন্ট্রাক্ট কন্ডিশনটা হলো, সেটা কিন্তু নগদ একটা ট্রানজেকশন। কারণ কালেক্টিং ব্যাংকের কাছে ডকুমেন্ট আসার সাথে সাথে কালেক্টিং ব্যাংক ইম্পোর্টারকে বলেছে তুমি আগে আমাকে টাকা দাও, টাকা দিলে আমি তোমাকে ডকুমেন্ট দিব। তাহলে টোটাল প্রসেসটাকে আমি বলবো ডকুমেন্টারি কালেকশন বেসিস প্রসেস। এবং এই প্রসেসে ইম্পোর্টার আগে টাকা দেয়, পরে ডকুমেন্ট নেয়, অর্থাৎ টাকা এবং ডকুমেন্ট এক ওয়েতে যায় বলে এটাকে আমরা নগদ পেমেন্ট বলতে পারি। ডকুমেন্টারি কালেকশনে নগদ মেকানিজমটা যেখানে অ্যাপ্লাই হয়, সেই মেকানিজমটাকে বলা হয় ডকুমেন্ট এগেইনস্ট কালেকশনের ডিপি। কি হয় এটাকে কি বলে? ডকুমেন্ট এগেইনস্ট এর কালেকশনের বেসিসে এটার নাম হচ্ছে ডিপি, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। নগদ, যেটা এতক্ষণ আমি যেটা বলেছি সেটা নগদ। এবার আসি ডকুমেন্ট ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, বাকি। দুইজনের মধ্যে কন্ট্রাক্টটা হলো, কন্ট্রাক্টের মধ্যে বলা আছে যে ইম্পোর্টার 60 দিন পরে ওকে পেমেন্ট দিবে, এটা কিন্তু কন্ট্রাক্টই বলা আছে, কোনো সমস্যা নাই। সে গুডসটা সে রিলিজ করলো, চলে গেল, এটা সে ডকুমেন্টটা দিয়ে দিল ওর কাছে। ডকুমেন্টটা ও দেখলো, দেখে এটার উপর ফরওয়ার্ডিং দিয়ে ওর কাছে ডকুমেন্ট দিয়ে দিল। ও ডকুমেন্টটা এর কাছে দিবে। আগের বার কি করেছে, এর কাছে ডকুমেন্ট দেওয়ার সময় বলছে যে তুমি আমাকে টাকা দাও, টাকা না দিলে ডকুমেন্ট দিবে। এখন কিন্তু কালেক্টিং ব্যাংক এটা বলবে না। এখন কালেক্টিং ব্যাংক যখন দেখেছে ডকুমেন্টের উপরে লেখা আছে 60 days ডেফার্ড, মানে 60 দিন বাকিতে, তখন সে ডকুমেন্টটা ওই ইম্পোর্টারের কাছে দিল। দিয়ে ইম্পোর্টারকে বলল যে তুমি এই ডকুমেন্টের কিন্তু পেমেন্ট 60 দিন পরে দিতে হবে। সাধারণত ডকুমেন্টের ভিতরের একটা পেপার থাকে যেটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। আমরা জানি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুসারে বিল অফ এক্সচেঞ্জ, চেক এবং প্রমিজারি নোট, এই তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে নেগোশিয়েবল ডকুমেন্ট। তো এই নেগোশিয়েবল ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে একটা বিল অফ এক্সচেঞ্জ ও দিয়ে দেয়। ও একটা বিল অফ এক্সচেঞ্জ দিয়ে দেয়। বিল অফ এক্সচেঞ্জটা ডকুমেন্ট হয়ে ওর কাছে আসে। তখন এই বিল অফ এক্সচেঞ্জটা ইম্পোর্টারকে বলে যে তোমাকে আমি গুডস দিব, তুমি বিল অফ এক্সচেঞ্জের পিছনে একটু সাইন দিয়ে যাও, মানে তুমি আন্ডারটেকিং দাও যে 2 মাস পরে তুমি পেমেন্ট দিবে। ডকুমেন্ট ওকে দিয়ে দিল, বিল অফ এক্সচেঞ্জ ওর কাছে রেখে এবার ও রেমিটিং ব্যাংকে একটা মেসেজ পাঠাবে যে তোমার এই ডকুমেন্ট আমি কাস্টমারকে দিয়েছি, কাস্টমার বিল অফ এক্সচেঞ্জে অ্যাকসেপ্টেন্স দিয়েছে, কাস্টমার যখন আমাকে ফান্ড দিবে আমি তখন তোমাকে এই ফান্ডটা দিয়ে 60 দিন পরে। কাস্টমার যদি ফান্ড না দেয় ভাই, আমার উপর কিন্তু চোরাচুরি করতে পারবে না। এখানে ব্যাংকের কোনো আন্ডারটেকিং থাকছে না, ব্যাংক কোনো রিস্ক নিচ্ছে না, জাস্ট জাস্ট এজেন্ট হিসেবে কাজ করছে। ওকে, সে বলল, সে একটা মেসেজ দিল যে আমি 60 দিন পরে তোমাকে এটা পেমেন্ট দিয়ে দিব। অ্যাপ্লিকেন্ট আমাকে বা ইম্পোর্টার আমাকে সেভাবে বলেছে। ওকে, 60 দিনের 2-3 দিন আগে আমি ওকে একটা ইন্টিমেশন দিলাম যে তোমার তো পেমেন্ট দেওয়ার কথা, তুমি পেমেন্ট দাও। ধরেন স্বাভাবিকভাবে সে টাকা রেডি করে আমার কাছে দিল, আমি সেই টাকাটাকে তার পিছনে রেখে তাকে বাকি অংশ দিয়ে দিলাম, সেই টাকাটা সেও। সে ওকে প্রোভাইড করলো। তাহলে এখানে মেকানিজমটা ছিল আগে যেমন ডকুমেন্ট একদিকে নিছে, অন্যদিকে পেমেন্ট দিয়েছে। আর এখানে কিন্তু ডকুমেন্ট দিয়েছে বাকিতে, পেমেন্ট দিয়েছে 60 দিন পরে, 60 দিন পরে এই পেমেন্টটা ও পেয়েছে। তার মানে এই দুজনের মধ্যে লং লাস্টিং রিলেশনশিপের কারণে এই ধরনের ট্রানজেকশন হতে পারে। এই যে বাকির যে ট্রানজেকশনটা হয়, এই বাকি ট্রানজেকশনটাকে ফর্মাল ভাষা বলা হয় ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। তাহলে ডকুমেন্টারি কালেকশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট, আর একটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। দুইটার মধ্যে পার্থক্য, এটা নগদে দেওয়া হয়, এটা বাকিতে দেওয়া হয়। এখানে সাধারণত টাকা ছাড়া ডকুমেন্ট হ্যান্ড ওভার করা হয় না, এখানে টাকা ছাড়াও ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়। এখানে কোনো ফার্দার আন্ডারটেকিং দিতে হয় না, এখানে ইম্পোর্টার ফার্দার একটা আন্ডারটেকিং দেয়। এইটা সাধারণত অপরিচিত কাস্টমারের ক্ষেত্রে ইনভলভ থাকে, এটা সাধারণত পরিচিত কাস্টমার। বাকি আপনি কাকে দিবেন, যার সাথে সম্পর্ক ভালো তাকেই তো দিবেন। সো এই ধরনের রিলেশনশিপ এখানে ক্রিয়েট হয়। এখানে দুই জায়গায় দুইটা ব্যাংক জড়িত থাকে, একটা হচ্ছে কালেক্টিং ব্যাংক এবং রিলেটিভ ব্যাংক। এই ব্যাংকে শুধুমাত্র তারা ব্যাংক শুধু এজেন্ট হিসেবে কাজ করে, অন্য কোনো ধরনের ইনভলভমেন্ট এখানে তারা জড়িত থাকে না। ইট ইজ কল্ড ডকুমেন্টারি কালেকশন। তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত 3টা প্রসেস পড়েছি। একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন। নেক্সট কনসাইনমেন্ট আর একটা প্রসেস আছে, 4 নাম্বার। কনসাইনমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস, এক্সপোর্টার গুডসটা ইম্পোর্টারকে দিয়ে দেয়, ইম্পোর্টার সেই গুডসটা অন্য কারো কাছে সেল করে।
অন্য কারো কাছে সেল করে, তার কাছ থেকে ফান্ড পাওয়ার পর ইম্পোর্টার সেটা এক্সপোর্টারকে দেয়। দেখেন, এক নম্বর হচ্ছে শিপমেন্ট অফ গুড, এক্সপোর্টার শিপমেন্ট করে দিয়েছে ইম্পোর্টারকে, ইম্পোর্টার সেটা এন্ড এন্ড কাস্টমারকে দিয়েছে, ডিস্ট্রিবিউশন এন্ড কাস্টমার, এন্ড কাস্টমারের কাছ থেকে ফান্ড নিয়েছে ইম্পোর্টার, ফান্ড নিয়ে ইম্পোর্টার সেটা এক্সপোর্টারকে দিয়েছে। এটাকে বলা হয় কনসাইনমেন্ট বেস ট্রানজেকশন, এবং এটা কিন্তু ফুললি রিস্কি ট্রানজেকশন। এটা সাধারণত বাল্ক অ্যামাউন্টে যে গুডস গুলি থাকে সেগুলির ক্ষেত্রে সাধারণত এই ট্রানজেকশনটা করা হয়। এখন পর্যন্ত আমরা চারটা পেমেন্ট মেকানিজম পড়েছি। যে চারটা পেমেন্ট মেকানিজম আমি দেখতে পাচ্ছি, দুইটা মেকানিজম একদম পার্শিয়ালি সিলেক্টেড, একটা ইম্পোর্টারকে বেশ সুবিধা দিচ্ছে, আরেকটা এক্সপোর্টারকে বেশ সুবিধা দিচ্ছে। কনসাইনমেন্টে এক্সপোর্টার ফুল রিস্কে থাকছে, ইম্পোর্টারও রিস্কে থাকে, কারণ ইম্পোর্টার যখন এন্ড ইউজারকে গুডস দিয়ে দেয় সে টাকা না দিলে ও জীবন শেষ, ওরও জীবন শেষ। তার মানে কনসাইনমেন্টটা সবসময় রিস্কি, বাট কনসাইনমেন্টটা সাধারণত করা হয় বড় ধরনের বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে, এবং যে প্রোডাক্টটা সেল করলে বাঁচতে পারি এরকম অবস্থা সাধারণত কনসাইনমেন্টটা ইউটিলাইজ হয়। ডকুমেন্টারি কালেকশনটা অ্যাডভান্স পেমেন্ট বা ডেফার্ড অ্যাডভান্স পেমেন্ট বা ওপেন অ্যাকাউন্টের তুলনায় বেটার, বাট ফুললি বেটার বলা যাবে না, কারণ ওখানে আমাদের ইনভলভমেন্টটা ব্যাংকের কোনো ধরনের আন্ডারটেকিং থাকে না। যেমন আগে ইম্পোর্টার, যখন ইম্পোর্টার ধরেন এক্সপোর্টার গুডস পাঠিয়ে দিল, আর ইম্পোর্টার সেই গুডসটা পাওয়ার পরে সে যদি বাকি 60 দিন পরে পেমেন্ট না দেয়, ব্যাংক কোনো ধরনের রিস্ক নেয় না। তো সুতরাং ইম্পোর্টার এবং এক্সপোর্টারের ঘাড়ে দুই ধরনের রিস্ক থাকে, যদিও এখানে ব্যাংকের ইনভলভমেন্ট থাকে এজেন্ট হিসেবে, সেই হিসাবে এটাকে একটু ফ্লেক্সিবল মনে করা যায়, ওপেন অ্যাকাউন্ট এবং অ্যাডভান্স অ্যাকাউন্টের তুলনায় একটু ফ্লেক্সিবল মনে করা যায়। আমাদের এখনো আমরা নিউট্রাল বা ব্যালেন্স পেমেন্ট মেথডে আসতে পারিনি। সার্চিং সার্চিং এর পরে আরেকটা পেমেন্ট মেথড পেলো, সেটার নাম হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট পেমেন্ট মেথড। যেই পেমেন্ট মেথডে মোটামুটি আমরা দেখবো ইম্পোর্টার এবং এক্সপোর্টারকে মোটামুটি এখানে দুই পার্টিকে সমান সুবিধা প্রদান প্রদান করার চেষ্টা করা হয়েছে। ডকুমেন্টারি ক্রেডিট নিয়েই আমাদের পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাস স্টার্ট হবে ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে, এবং সেখান থেকে পরের যত আলোচনা সব ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে আলোচনা হবে। সেজন্য আমাদের ওইটাতে একটু স্ট্রং থাকতে হবে, ভালোভাবে বুঝতে হবে পুরো প্রসেসটা। ডকুমেন্টারি ক্রেডিটের পুরো প্রসেসটা বুঝতে পারলে আপনি দেখবেন পরের স্টেপগুলি আপনার জন্য easy। আমরা ডকুমেন্টারি ক্রেডিটটা নেক্সট ক্লাসে স্টার্ট করব। আজকে এতক্ষণ পর্যন্ত আমরা পেমেন্ট মেথডের চারটা মেথড আলোচনা করেছি, তারপরে বিল অফ ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য আলোচনা করেছি, ডকুমেন্টারি ক্রেডিট কালেকশনের যে দুইটা মেথড আছে সেই দুইটা মেথড আলোচনা করেছি, তাদের মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করেছি। চারটা মেথডের প্রত্যেকটা মেথডে কোনো না কোনো প্রবলেম ছিল, আমরা ডকুমেন্টারি ক্রেডিটে এই প্রবলেমগুলি সলভ করে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারিকে, বায়ার এবং সেলারকে সম পরিমাণ সুবিধা দেওয়ার জন্য ওই মেথডটা নিয়ে আলোচনা করবো, এবং বিলিভ যে ওই মেথডটা হয়তো দুইটা পক্ষকে সমান সুবিধা দিবে। হ্যাঁ, দুইটা পক্ষকে সমান সুবিধা বা বেস্ট অফার সুবিধা দেয় বলেই ডকুমেন্টারি ক্রেডিটের পরিমাণটা ওয়ার্ল্ডে এত বেশি ভলিউম। 6টা 15 আমরা শেষ করবো আজকের ক্লাস। নেক্সট উইকে আমাদের ট্রেড ফাইন্যান্সে যে দিন ক্লাস হবে আপনারা ট্যাগ রাখবেন যে আমরা ডকুমেন্টারি ক্রেডিট থেকে আমাদের আলোচনাটা শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ম্যাটেরিয়ালটা কি আজকে দিয়ে দিবেন? এই ম্যাটেরিয়ালটা হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের আগামীকালকে ক্লাস আছে শিডিউলে ক্রেডিট অপারেশন আর হচ্ছে জিএফআই। আমরা আগামীকালকে ক্লাসে সবাই জয়েন করবো। সবাই ভালো থাকবেন। আসসালাম।